করা। তো আহ, সেই অর্থে হচ্ছে যে আজকে আমরা একদম ফান্ডামেন্টাল থেকেই শুরু করতে চাই। আগে আমাদের গত ক্লাসে অনেকগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলাপ করছিলাম, গত ক্লাসের অনেক কোশ্চেন আপনারা করেছেন। সো আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি শুরু করতে চাই। একটু আপনারা থাকেন এবং আজকের ক্লাসটা ইন্টারেক্টিভ করেন, হ্যাঁ, এই আর কি, ভালো লাগবে হয়তো। তো আহ, আমার স্ক্রিন দেখা যায় তো না, সাজিদুল? জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। So thank you and welcome to all of you for today's session. আজকের এই সেশনে আমরা হচ্ছে যে এখন ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করবার আগে আমরা একটা ব্যবসা, আমরা ছোটোখাটো এই আজকের পরে এক্সেল শিটটা দিব। আপনাদের যেটা কাজ করতে হবে এখানে, যে ধরনের কয়েকটা এন্ট্রি আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রথমে হচ্ছে ট্রানজেকশনগুলো এখানে বলার চেষ্টা করেছি, এটা বানানো গত একটা ক্লাসে আমি বানিয়েছিলাম। সেই সেই ট্রানজেকশন থেকে এখানে জার্নাল এন্ট্রি করবার চেষ্টা করেছি, বা জার্নাল এন্ট্রি আছে আপনাদের সাথে। আপনারাও এন্ট্রি বলবেন, আমি এখানে এন্ট্রি লিখবো, লিখে রেখে এখানে জার্নালে আসবো। এই জার্নাল থেকে কিভাবে লেজারে যায় সেই লেজারটাও আমরা এখান থেকে চেক করব, দেখব। এই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে আসবো, ট্রায়াল ব্যালেন্সটা দেখব। ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, কিছু ক্লোজিং এন্ট্রি এখানে আমি দেখাবো, যে মানে অ্যাডজাস্টিং এবং ক্লোজিং এন্ট্রি করব। করার পরে আমরা একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পাবো। এটা একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ছবি। এখান থেকে আমরা যাব হচ্ছে মূলত ফিক্সড অ্যাসেটের শিডিউলটা করব। দেন অ্যাকাউন্টিং নোটগুলো হচ্ছে যে বাই প্রোডাক্ট, এটা আমরা পরে দেখব। আমরা মূলত দেখব হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ইয়েগুলো, আহ, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকাউন্টসের মেইন যে পার্টটা, অর্থাৎ এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট দেখব। ওই এন্ট্রি দিয়েই এখানে আসছে, লিঙ্ক করে করে আমরা এনেছি। তারপরে হচ্ছে এখানে একটা চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট আছে, ক্যাশ ফ্লো করা হয়েছে ওই ডেটা থেকে, এবং ফাইনালি একটা ব্যালেন্স শিট আছে। সো অনেকেই আমাকে এই দাবিটা করেন যে স্যার আপনি একটু এইটা ধরে ধরে অ্যাকাউন্টিংটা করান। তো এইভাবে আমরা আগাতে চাচ্ছি। আপনার কোনো সাজেশন আছে যে এটা ঠিক আছে, বা এই ধরনের হ্যাভ ইউ এনি আইডিয়া? বলেন, এভাবে ঠিক আছে কিনা, এভাবে আগাবো কিনা, বা কোনো বিকল্প কোনো ভালো পরিকল্পনা আছে কিনা, যে না স্যার এইভাবে করলে আমাদের আর একটু সুবিধা হয়। আমরা কি এরকম এন্ট্রি ধরে ধরে যাব? জি স্যার, এভাবে এন্ট্রি ধরে ধরে গেলে একদম কোর পয়েন্ট থেকে আমরা একদম শেষ পর্যন্ত পুরোটা প্রসেস জানতে পারবো। তো এটা হুম, খুব ভালো একটা আইডিয়া স্যার। ঠিক আছে, তাহলে স্যার আমরা শুরু আমিও করি। আমিও জি, একমত পোষণ করছি যে এটা ভালো হবে স্যার আমাদের সবার ওকে, জন্য। ওকে। সো থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এখন এইখানে করতে গেলে আপনারা এই ভিডিওগুলো, এই ক্লাসের ভিডিও পার্টিকুলারলি, এটা তো আপনার সব সময় একসাথে থাকবে কিনা, পাবেন কিনা, এই জন্য আপনারা কালেক্ট করে রেখেন। আর এই ম্যাটেরিয়ালগুলো আজকের পর থেকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে এটার উপর কাজ করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করবো যে আসলে আপনারা নিজেরা একটা টোটাল বিজনেসের অ্যাকাউন্টিংটা করতে পারছেন কিনা। তো এখানে আমি একটা এক্সাম্পল রেখেছিলাম। যেহেতু আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে, পরের বছরের জুন পর্যন্ত চলে, তার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার জুলাই টু জুন। তো এখানে রাকিব এবং তানভীর, যেটা নাম চুজ অ্যান্ড পিক করেছি, আপনারা এখানে চুজ করতে পারবেন। তারা স্কুল ফ্রেন্ড বলছি, এবং রাকিব একটা আইডিয়া নিয়ে আসছে যে তারা কিছু ব্যবসা বাণিজ্য করতে চায়, এবং আইটি রিলেটেড ব্যবসা। তো এখানে রাকিবের একটা পেইড আপ ক্যাপিটাল, তাদের হচ্ছে, সে ম্যানেজিং ডিরেক্টর যেহেতু, তার একটা 36%, এবং তানভীরের 37%। তো 63 এবং 37। আচ্ছা, প্রথমত এখানে একটা টার্ম আছে, আপনারা খেয়াল করছেন, অথরাইজ ক্যাপিটাল। এই অথরাইজ ক্যাপিটালটা কি? কেউ একজন বলেন তো, কাইন্ডলি দেখি বলতে পারেন কিনা। হোয়াট ইজ অথরাইজ ক্যাপিটাল? অথরাইজ, অনুমোদিত অনুমোদিত মূলধন, অর্থাৎ এই পর্যন্তই তিনি মূলধন নিতে পারবে, এর বেশি না। আচ্ছা, আহ, তাহলে একটা ব্যবসার কত ধরনের ক্যাপিটাল থাকতে পারে? উম, 4 ধরনের মেবি, যতটুকু আমার কিরকম মনে আছে। কিরকম বলেন। অথরাইজ, পেইড আপ, তারপরে কল আপ, আর একটা ভুলে গেছি স্যার। আচ্ছা, মূলত কলাপ বিষয়টা এখন আর ওইভাবে কার্যকর নাই, মূলত হচ্ছে কারণ এটা তো পার্শিয়াল হয়। অথরাইজড, অথরাইজড
অথরাইজ ক্যাপিটাল, যেটাকে হচ্ছে যে জেড দিয়ে ইউরোপিয়ানরা লেখে, আর মানে ইয়ারা লেখে এস দিয়ে। অথরাইজ ক্যাপিটাল একটা, আর একটা কি বললাম আমরা, হচ্ছে পেইড আপ, ঠিক আছে? এইটা। পেইড আপ। তো এই পেইড আপ আর অথরাইজ ক্যাপিটালটাই মূলত ক্যাপিটাল। আর আপনি এই পেইড আপ ক্যাপিটাল যদি পার্শিয়াল হয়, ধরেন আপনি এখন তো সব শেয়ারই অলমোস্ট 10 10 টাকা করে, হ্যাঁ। তো 10 টাকা করে আপনার ক্যাপিটালে আপনি 2.5 টাকা করে নিলেন, তারপরে আরো 2.5 টাকা নিলেন, 4 ভাগে নিলেন, 3 ভাগে নিলেন, 2 ভাগে নিলেন। এই পার্শিয়াল কালেকশনের ক্ষেত্রে পেইড আপ কথাটা, এই সরি কল ইয়ে করা হয়, ভাগ করা হয়। যে আমি ফার্স্ট কলে আড়াই 2.5 টাকা নিলাম, অর্থাৎ 25%, সেকেন্ড কলে নিলাম 25%, থার্ড কলে নিলাম 25%, ফোর্থ পাশে, বা আমি বললাম যে প্রথম কলে নিলাম হচ্ছে ফার্স্ট কলে 40%, তারপরে 30 30 তিনটা কলে করলাম, অথবা ফার্স্ট কলে 50%, পরের কলে 50%। মানে এই পেইড আপ ক্যাপিটালের যে পার শেয়ার, তার একটা ভগ্নাংশ আকারে টাকাটা কালেক্ট করাকে বলে কলস। ওইটা নর্মালি প্র্যাকটিস নেই, আপনারা এই দুটো জিনিসই রাখতে পারেন। একটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, এইটা হচ্ছে যখন আমরা আরজেএসসি আরজেএসসি অ্যান্ড এফ, যখন আমি পারমিশন নিই, তখন আমার আসলে আমার লিখতে হয় যে আমি কতটুকু অথরাইজ ক্যাপিটাল পারমিশন নিতে হয়, এবং এই অথরাইজ ক্যাপিটালের উপরে ফিস ডিপেন্ড করে। এটা জানা আছে আপনাদের? জানেন তো নাকি এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে যদি আমরা মানে আরজেএসসি তে যাই, আপনারা এটা একটু দেখে নেন। আমি আমি এখানে আপনাদের কিছু জিনিস বের করে রাখছি, আপনাদের সাথে আজকে ক্লাসটা একটু রেজিস্ট্রেশন ইয়ে করলে পাবেন, হ্যাঁ। রেজিস্ট্রেশন ফিস ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন বাংলাদেশ। হ্যাঁ, তো আপনি এটা লিখলেই আপনি আরজেসির ওয়েবসাইটে চলে যাবে, বা আপনি সরাসরি আরজেসির ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। তো দেখা গেল যে এখানে আপনার এইখানে ধরেন একটা আসছে যে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন ফিজ হয় হচ্ছে 1200 2400 টাকা, আর স্ট্যাম্প ডিউটি লাগে, আর হচ্ছে এখানে আপনার অথরাইজ ক্যাপিটালের ক্ষেত্রে বলা আছে যে ভ্যারিজ অন ক্যাপিটাল অ্যামাউন্ট, আপনার হচ্ছে আপনার 20,000 টাকা পর্যন্ত হয় কীরকম, এইখানে একটা দেয়া আছে আপনার এস্টিমেট ফর এ স্মল মিডিয়াম কোম্পানি। টোটাল গভর্নমেন্ট ফিজ হচ্ছে 20 থেকে 30। এখানে কীরকম ডিপেন্ড করে, আমি আপনার আরজেসি যদি ফিস শিডিউলে যাই, তাহলে আমরা এটা দেখতে পারবো যে আমরা অথরাইজের উপর লেটসে, আমি এখানেই দেখেন, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা না? জি স্যার, এই- দেখা যাচ্ছে। জি, এখানে দেখেন যে টু অ্যাপ্লাই ফর এ নেম ক্লিয়ারেন্স এন্ড রেজিস্ট্রেশন সার্টিফাইড কপিজ অ্যান্ড সাবমিট রিটার্নস ফিজ অ্যান্ড স্ট্যাম্প আর টু বি প্রোভাইডেড আন্ডার ফিজ অ্যান্ড নেম ক্লিয়ারেন্স। এটা এক সময় ছিল ভিন্ন ভিন্ন, যাই হোক এটা 500 টাকা, আর হচ্ছে টাইম এক্সটেনশন 200 টাকা, এটা আছে ফিজ দেয়া। বাট এখানে একটা ইস্যু আছে, নেম ক্লিয়ারেন্স যেরকম আগে নাম নাম রেখে রাখা যেত, ওটা এখন করা যায় না। তো যাই হোক, এটা আমরা কোম্পানি লর ইস্যু। আমি আলাপ করতে যাচ্ছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বলা হয়েছে, আপনার 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ফিজ হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? তো এরপরে বলছে 10 লাখ, এক আপ টু 10 লাখ, মানে 1 টাকা থেকে 10 লাখ পর্যন্ত হচ্ছে 2,000 টাকা। আর 10 থেকে যদি 3 কোটি টাকা হয় আপনার, 3 কোটি না, হ্যাঁ 3 কোটি টাকা পর্যন্ত 4,000 টাকা। 3 কোটি টাকার উপরে হইলে আপনার হচ্ছে এই ফিজ যাবে হচ্ছে আপনার 10,000 টাকা। তো আহ, সংখ্যা ঠিক বলছি তো? হ্যাঁ। আহ, তো এই হচ্ছে 30 লাখ, হ্যাঁ, 3 কোটি টাকা। তো আরজেসির ওয়েবসাইটে এরকম ভাগ দেওয়া আছে, এবং স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রেও এরকম ভাগ দেওয়া আছে। তো এইটা আসলে আপনি যখন কোম্পানি করবেন আপনি জানবেন। তো এই কোম্পানি তৈরি করার প্রথম কাজই হয় এখানে এই অথরাইজ ক্যাপিটালের উপর ফিসটা হয়, নট পেইড আপ। তার মানে যে পারমিশনটা আপনি মেমোরান্ডামে নিচ্ছেন, সেই মেমোরান্ডামের এই অথরাইজ ক্যাপিটাল যতটুকু দেখাবেন, সেটার উপরে আরজেএসির এই ফিটা ডিপেন্ড করবে। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো কোশ্চেন সোফার? ক্লিয়ার। না স্যার। আচ্ছা, আর অথরাইজ ক্যাপিটাল যদি লেটসে আপনি নিলেন 10 কোটি, তো আপনি পেইড আপ কত নিতে পারবেন সর্বোচ্চ বলেন তো? কত নিতে পারবেন পেইড আপ? অথরাইজ ক্যাপিটাল যদি 10 লাখ হয়, 10 কোটি টাকা হয়, পেইড আপ কত করতে পারবেন সর্বোচ্চ ম্যাক্সিমাম? 10 কোটি ওইটাকে তো হ্যাঁ, এক্সিড করা যাবে হ্যাঁ, না। হ্যাঁ, এর চেয়ে আর বেশি করা যাবে না, 10। তার জি। মানে আপনি চাইলে 5 লাখ টাকাও করতে পারেন, 10 লাখ টাকাও করতে পারেন। হ্যাঁ, তো আপনি আপ টু এটা করতে পারবেন। তো যদি এরকম হয় অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা নিছেন, এখন ব্যবসার প্রয়োজনে পেইড আপ বাড়াইতে হবে, তখন কি করতে হবে?
তখন কোশ্চেনটা তো বুঝতে পারছেন? রেজিস্ট আবার পুনরায় মানে আরজিসিতে অ্যাপ্লাই করতে হবে স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে তখন অথরাইজ ক্যাপিটাল বাড়ানোর জন্য ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর এটা তো গেলো আরজেসির পার্ট। আর নিজেদের পার্ট একটা থাকবে, যদি আমি ফার্দার ইস্যু করতে চাই তখন এটাকে কি বলে জানেন? এটাকে বলে ক্যাপিটাল রেজ করা। তখন আমাদের যেটা করতে হবে, ফার্দার অ্যালটমেন্ট দিতে হবে, মানে নতুন করে শেয়ার অ্যালটমেন্ট করতে হবে। এবং সেই অনুযায়ী মানে আপনার কোম্পানি লর যে নিয়ম আছে, বোর্ড মিটিং করা, করে সব কিছু করা, ইজিএম করে টোরে যা যা করা দরকার করে আপনি পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে পারবেন। বাট পেইড আপ বাড়াইতে গেলে অথরাইজ পর্যন্ত নিজেদের ভিতরে, আর অথরাইজের উপরে গেলে আরজিসি যেতে হবে। সো এই পোর্শনগুলো একটু বলে নিলাম, যদিও নন অ্যাকাউন্টিং টার্ম। আর একটা ব্যবসা শুরু করতে গেলে সাধারণত এই যে এরকম হয়, আপনার স্পন্সররা মিটিং করে। ধরেন আপনি ব্যবসা, লেটস আমরা এখানে যে এখন 15 জন আছি, 15 জন ধরেন আমরা বললাম যে আমরা একটা ব্যবসা করতে চাই, তাহলে আমরা এই যে 15 জন যে আগের থেকে ব্যবসা বাণিজ্য শুরু করার আলোচনা করব, এটাকে প্রি ইনকর্পোরেশন মিটিং বলে, এটাকে বলে স্পন্সর মিটিং। এই স্পন্সর মিটিং যারা করে এবং পরবর্তীকালে কোম্পানি শুরু করে তাদেরকে স্পন্সর মিটিং অথবা প্রোমোটার্স মিটিং, এদেরকে প্রোমোটার বা ফাউন্ডার বলা হয়। প্রোমোটার অ্যাকাউন্টিং এর ভাষায়, মানে কোম্পানি লর ভাষায় প্রোমোটার বলা হয়। তো এই প্রোমোটার যারা ব্যবসা শুরু করে তাদেরকে আমরা প্রোমোটার বলবো, ঠিক আছে? তো এখানে এই ব্যবসার প্রোমোটার, এই বিসলিউশন লিমিটেড, এই কোম্পানির প্রোমোটার কারা, কে কে? হুম। মিস্টার রাকিব অ্যান্ড তানভীর। হ্যাঁ। এখন মিস্টার রাকিব আর তানবিন, এখন এই জুলাইয়ের 1 তারিখে যে খরচটা করলো, এই খরচটা এর আগেও তো তারা কয়েকবার বসছে, তারা হচ্ছে একজন কনসালটেন্টের কাছে গিয়েছে, তাদের কিছু অ্যাডভান্স করেছে। তো এই খরচটাকে আমরা কি খরচ বলি বলেন তো? মানে কোম্পানি তো শুরু হলো জুলাইয়ের 1 তারিখ, এর আগের খরচটা কি হবে? স্যার প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স বা প্রি ইনকর্পোরেশন এক্সপেন্স। হ্যাঁ, প্রি মানে ইয়ে তো তো সেই টাকাটাও আমরা পরবর্তীকালে এটা অ্যাকাউন্টিং আনতে পারবো, এনে আমরা এটা কোম্পানির বুকসে, কারণ তখন মালিকরা, ধরেন কোম্পানি হওয়ার পরেই না আমি কোম্পানি তৈরি করলাম, ব্যাংক অ্যাকাউন্ট করলাম, খরচ করলাম, ব্যাংক থেকে টাকা তুললাম, তুলে খরচ করলাম, কিন্তু মূলত কোম্পানি করবার আগেও কিছু খরচ হয়, তখন হচ্ছে প্রমোটাররা দেয় এবং এটা পরে মানে কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে আসা হয়। তো যাই হোক, এখানে কি হলো, মিস্টার রাকিব অ্যান্ড তানভীর তারা হচ্ছে আপনার অথরাইজ ক্যাপিটাল যাই থাক না কেন, অথরাইজ ক্যাপিটাল 10 লাখ টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা, 10 লাখ টাকা অথরাইজ, কিন্তু তারা পুরোটা ইউজ করলো না। তাহলে এখানে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে আপনার এখানে কত করছে, 1 কোটি, 10 লাখ শেয়ার 1 কোটি, এই যে এইটা এইভাবে থাকে। তারা বলছে আপনার 10 লাখ শেয়ার 1 কোটি টাকা, মানে 10 টাকা করে পার শেয়ার ভ্যালু। আর তারা হচ্ছে পেইড আপ করছে কত, পেইড আপ করছে হচ্ছে মাত্র 4 লাখ টাকা। এটা বোঝা গেছে? 4 লাখ টাকাটা বোঝা গেল। তাহলে এখন এইটার অ্যাকাউন্টিং এন্ট্রি হবে কি? হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি? এটার উপরে কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে এটার উপরে? এই যে এই কোম্পানিটা তৈরি করলো, এটার কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে আপাতত? হবে স্যার স্যার। আইডিয়া নেই। হুম। হবে স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে আপনারা এখন ফান্ডামেন্টালটা ভুলে যাচ্ছেন, আমি এটা দিয়ে আপনাদের কনফিউজ করছি ইচ্ছা করি, বা এটা আপনারা এইরকম সিচুয়েশনে আপনাদের মানে ব্রেনের চিন্তা করার। প্রথমে আমি বলছিলাম যে আপনার মনে আছে যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা কি ছিল বলেন তো, যে আমরা ইয়ে হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলেছিলাম একটা কোশ্চেন, যে এটাকে বলে হচ্ছে যে আপনারা এই আহ, এখানে এসে আপনারা একটা জিনিস কোশ্চেন আপনার মাথায়, কোশ্চেনটা করতে হবে যে আমাদের কোনো ট্রানজেকশন হয়েছে কিনা। এখানে কোনো ট্রানজেকশন হয়েছে? এখানে কোনো ট্রানজেকশন আছে? আমরা যে একটু আগে যে দেখালাম যে কোম্পানি তৈরি করছে, এটার কোনো ট্রানজেকশন ঘটনা ঘটছে? না, এখানে কোনো হয় নাই। ট্রানজেকশন হয়নি। যদি ট্রানজেকশন না হয় তাহলে কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে? না স্যার। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম। আসলে প্রথম এখন একটা ইয়ে দেখা যাচ্ছে না, একটা ওই যে ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে তো, না? জি স্যার। হ্যাঁ ওকে। দেখা তার যাচ্ছে। মানে তার মানে আপনাদেরকে কনফিউজ করলাম, আপনারা কনফিউজ হবেন না। এইটা যদি কোনো ট্রানজেকশন না হয় তাহলে এটা কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না। রাইট অর রং? ঠিক আছে, এখন বোঝা গেছে যে এটা যে অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না, এটা লজিকটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না, কারণ এটা কোনো ইয়ে হয় নাই। আচ্ছা, তাহলে এটা হয় নাই, তো এটা একটা মেমো থাকবে, এটা তো একটা অটোমেটিকলি কোম্পানির ডকুমেন্ট তৈরি হচ্ছে। এরপরে আসেন, এই যে এসে আপনার তারা হচ্ছে জুলাইয়ের 1 তারিখেই
মিস্টার রাকিব টু কে নেম নেম অ্যাপ্লাই হচ্ছে করছে 200 টাকা ওয়ান ব্যাংকে। হ্যাঁ, আর হচ্ছে 200 টাকা হচ্ছে নেম ক্লিয়ারেন্সের জন্য, আর 30 টাকা ভ্যাট গেছে। এইটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে কিনা? ওই একই তারিখে আর একটা ট্রানজেকশন, আগেটা তো ট্রানজেকশন হয়নি, এটা কি ট্রানজেকশন হবে? এই যে রাকিব যেটা, যেহেতু এখনো ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, স্পন্সরদের কেউ না কেউ টাকা দিবে, তো রাকিব তার এই নেম ক্লিয়ারেন্সের জন্য আপনার কোম্পানির পক্ষ থেকে 200 টাকা ওয়ান ব্যাংকে টাকা জমা দিছে, আর 30 টাকা হচ্ছে ভ্যাট। এটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে বলেন? হবে স্যার। তার হবে তো, এটা তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্রানজেকশন হয়েছে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে কোম্পানি তৈরি হয়ে গেছে। তাহলে কোম্পানির রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল ফিস 230 টাকা। আমরা ভ্যাট আলাদা করছি না, কারণ ভ্যাট সহ পুরো খরচটা আমার। আর এই লোন ফর্ম রাকিব হলো কেন বলেন তো, লজিকটা কি? লোন ফর্ম রাকিব হলো কেন এটা? কারণ স্যার উনি টাকাটা দিয়েছেন বিজনেসের জন্য আর কি। বিজনেস ওনার কাছ থেকে লোন নিছে স্যার। হুম, তার মানে এইখানে তারা কোম্পানি প্রথম, হচ্ছে যে আলাদা এন্টিটি, বিজনেস এন্টিটি, সুতরাং এখানে এর জন্য এই কোম্পানি। ভেরি গুড, ভেরি গুড, এটা হচ্ছে এনটিটি কনসেপ্ট। এই দেখেন, সুন্দর। আপনারা দেখেন আমরা যেভাবে আজকে ক্লাস করতেছি, এতে করে থিওরিটিক্যালি আর কিছু পড়তে হবে না, প্র্যাকটিক্যালি আপনারা হচ্ছে সব শিখে ফেলতেছেন। এই যে এনটিটি কনসেপ্ট বলে একটা টার্ম আছে, এই এনটিটি কনসেপ্ট মানে হচ্ছে ওনার এবং ব্যবসা, মানে ওনার এবং ব্যবসা সেপারেট। হ্যাঁ, বলেন প্লিজ, কোনো কোশ্চেন করবেন? দেখেন, আমরা সবকিছুই দেখি। দ্য এনটিটি কনসেপ্ট or business entity concept is a fundamental accounting principle that treats a business a separate distinct unit কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইটস ওনার্স, ম্যানেজার অর এন্টিটিস। বোঝা গেছে এটা? এটা এই কথাটা তো আমরা জানি, তারপরেও এই এনটিটি কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম যে আসলে মালিক এবং ব্যবসা এটা যে আলাদা, এটাকেই বলা হয় এনটিটি কনসেপ্ট। তা সেই কারণে যখন আমি এই কোম্পানিটা ফর্ম করলাম লিগ্যালি, এই কাগজপত্র সাইন করলাম, এই কাগজপত্র সাইন করাটা কোনো ট্রানজেকশন না, অতএব এখানে নো এন্ট্রি লিখছে, যে নো এন্ট্রি 1 তারিখে, 1 তারিখের প্রথমটা। দ্বিতীয়টা, আমার কোম্পানির খরচ হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়াল ফিস 230 টাকা আমরা দিয়েছি। তো কিন্তু এই টাকাটা যেহেতু কোম্পানির এখন ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, কোম্পানির নামে আমরা পেইড আপ টাকাও ঢুকাই নাই, অতএব এই 230 টাকা কেউ না কেউ দিতে হতো। এটা দিয়েছে কি? মিস্টার রাকিব। মিস্টার রাকিব ইজ বেসিকলি ওনার, কিন্তু এনটিটি কনসেপ্ট অনুযায়ী ব্যবসার পক্ষে সে টাকা দিয়েছে, অতএব এই ব্যবসাটা হচ্ছে ব্যবসার কাছে সে লাইবিলিটি। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এনি কোশ্চেন? না স্যার, কোশ্চেন নেই। ওকে, তাহলে এবার আসেন, তাহলে দুইটা হয়ে গেল। 3 নম্বরটা হচ্ছে আপনার দে গট নেম ক্লিয়ারেন্স ফ্রম ফ্রম ফর দেয়ার কোম্পানি। এই যে তারা এই যে এইখানে সেটেল করলো, এই সেটেল করার পর তারা নেম ক্লিয়ারেন্স পেলো, এটা কি কোনো এন্ট্রি হবে? না স্যার। এইটাও কোনো এন্ট্রি হবে না, কারণ এখানে কোনো ট্রানজেকশন হয়নি। গুড। দে হায়ার দে হায়ার এ ফার্ম, ধরেন আমাদের ফার্ম শফিকুল আলমান কোম্পানি, অ্যাজ দেয়ার কনসালটেন্ট টু ডু দ্য ট্রেড লাইসেন্স অ্যান্ড কোম্পানি রেজিস্ট্রেশন। তার মানে তারা এই ডিসিশনটা নিল, তারা একটা মেমোরান্ডাম ইনিশিয়ালি তৈরি করলো, তারা স্পন্সর মিটিংয়ে সেট করলো যে একটা কোম্পানি করবে যার পেইড আপ ক্যাপিটাল রাখবে হচ্ছে 4 লাখ টাকা, অথরাইজ ক্যাপিটাল হবে 1 কোটি টাকা, যেখানে ওনার হিসেবে রাকিব থাকবে ম্যানেজিং ডিরেক্টর, উনি নিবে হচ্ছে 63%, আর 37% হচ্ছে আপনার নিবে তার পার্টনার বন্ধু তানভীর। তারপরে তারা একটা নেম ক্লিয়ারেন্সের টাকা দিল, এখানে রাকিব যেহেতু ম্যানেজিং পার্টনার সেই টাকাটা দিয়েছে ম্যানেজিং ডিরেক্টর, এবং সে এই টাকাটা কোম্পানির আমার লোন। এই এই নেম ক্লিয়ারেন্সের জন্য কোনো টাকা লাগবে না, শফিকুল আলমকে হায়ার করছে, এইটাও হচ্ছে কোনো আপনার ইয়ে থাকবে না, এটার কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না। বাট এখানে মানে যদি আমরা খুব ভালোভাবে দেখি, কর্পোরেট গভর্নেন্স চেক করি, তাহলে ভেন্ডরে এনলিস্টমেন্ট লাগে। তো ছোটখাটো কোম্পানিগুলো চিন্তা করে না, কিন্তু বড় কোম্পানি কিন্তু আপনার এই শফিকুল আলমান কোম্পানিকে তারা রিক্রুট করলো তাদের লয়ার হিসেবে, ভবিষ্যতে তারা ইউজ করবে, সেই কারণে তারা একটা ভেন্ডর এনলিস্টমেন্ট করলো। এবং এইটা একটা প্রক্রিয়া থাকতে পারে, আমি জাস্ট লিখে রাখছি এই কারণে যে এটা আপাতত মনে হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস নাই, বাট অ্যাক্টিভিটি আছে। যদি এটা এমএনসি কোম্পানি হতো, তাহলে প্রথমেই তার এখানে কিন্তু একটা ভেন্ডর এনলিস্টমেন্ট লাগতো। তো এই হায়ার করতে গেলে একটা ভেন্ডর এনলিস্টমেন্ট লাগে, যাই হোক। এরপরে জুলাইয়ের 15 তারিখে 5 নম্বর হচ্ছে ঘটনা। এই সবগুলো কিন্তু ঘটনা, কিন্তু সবগুলো ট্রানজেকশন না।
এটা যেমন একটা ঘটনা বা ইভেন্ট বা ট্রানজেকশন না, এটা একটা ঘটনা এবং ট্রানজেকশন, এটা একটা ঘটনা বা ইভেন্ট কিন্তু ট্রানজেকশন না, এটা একটা ঘটনা বা ইভেন্ট কিন্তু ট্রানজেকশন না। তার মানে একটাই পেলাম ট্রানজেকশন, আরগুলো ট্রানজেকশন না। 15 তারিখে কি হলো, শফিকুল আলমান কোম্পানি সাবমিট এ বিল, এ ট্রেড মানে ফর এ মানে সাবমিট এ বিল ফর ট্রেড লাইসেন্স ফিজ হচ্ছে কত, কত টাকা? ট্রেড লাইসেন্স ফি হচ্ছে 6,000 টাকা। আচ্ছা। আর আপনার ভ্যাট, তার উপর ভ্যাট 900 টাকা, তো যাই হোক এটা তার উপর ভ্যাট 900 টাকা, এটা কোনো সমস্যা নেই। আর কোম্পানি রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 6,000 টাকা, আর ভ্যাট 900 টাকা। রেজিস্ট্রেশন ফাইলিং ফিজ হচ্ছে 1,200 টাকা। হ্যাঁ, 1,200 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফাইলিং ফিজ। সার্টিফাইড কপি অফ মেমোরান্ডাম, এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, এবং হচ্ছে শিডিউল ফর্ম 12, তারপরে ডিজিটাল ক্লিয়ারেন্স, এইসব মিলে একটা 1,220 টাকা, এবং হচ্ছে প্লাস ভ্যাট লাগছে 180 টাকা। সরি, মানে মোটামুটি এই টাকাটা লাগছে, এবং হচ্ছে টাকা 180 বা 183। অ্যান্ড স্টাম্প ডিউটি অফ আর মেমোরান্ডামের জন্য লাগছে লেটসে আপনার হচ্ছে 83 টাকা। আর হচ্ছে অ্যাসোসিয়েশন আর্টিকেল, মেমোরান্ডামের আর্টিকেল অ্যাসোসিয়েশন করবার জন্য আপনার হচ্ছে ফিজ হচ্ছে 9,150, এবং হচ্ছে 10,000 টাকা ওই কনসাল্টিং ফার্মের জন্য, 10,000 টাকা সার্ভিস চার্জ। তাহলে এইখানে যে ঘটনা ঘটছে, এই টোটাল খরচগুলো আমরা একসাথে দিতে পারবো, কারণ এই সবগুলোই কোম্পানি ফরমেশনের খরচ। এখন এটা আমরা যোগ করা কোনো ব্যাপার না, আমরা যোগ করে বসাই দিচ্ছি। কিন্তু এইটা কি কি মিন করে, এখানে কি শফিকুল আলম এটা সাবমিট করছে, তাহলে এখানে কি কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে এটার জন্য? হবে স্যার। কি হবে বলেন তো? রেজিস্ট্রেশন এক্সপেন্সেস ডেবিট, শফিকুল আলম কোম্পানি ক্রেডিট। একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। এখন দেখেন, ইউ আর রাইট, ফাইন, তাহলে আপনি তো মোটামুটি জানেন এই কোর্সে আপনার, তাহলে মানে আপনার অ্যাডভান্স লেভেলের কোর্সে থাকাই ভালো ছিল। যাই হোক, এখন দেখেন এইখানে এই যে আমি একটু রেফারেন্স রেখেছিলাম, এটা হচ্ছে মূলত এই যে কাজটা করা হলো, এটা করা হয়েছে আইএস 37 অনুযায়ী। আমরা জানি, তারপরে আপনাদেরকে আবারও বলছি যে আইএস 37 মানে হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে লাইবিলিটি প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্ট লাইবিলিটি। তো এখানে আমরা এটা আসলে একটা, আমাদের একটা লাইবিলিটি ক্রিয়েট করতে হয়েছে, এটা একটা লাইবিলিটি, ঠিক আছে? এই লাইবিলিটিটা আমাদের অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে আমরা এই যে 15 তারিখের যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা, এটা যদি আমরা দেখি 15 তারিখে, তাহলে জার্নাল এন্ট্রি কি হয়েছে, রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল হচ্ছে 25,733 টাকা। আর প্রফেশনাল সার্ভিস চার্জ আলাদা হেড করছি। আচ্ছা, এইটা হচ্ছে 10,000 টাকা, আর টোটাল শফিকুল আলম কোম্পানিকে দিতে হচ্ছে 35,000, দিতে হবে আর কি, এখনো দেয়নি। এটা হচ্ছে 35,733 টাকা। এখন আপনি আমাকে বলেন, এই যে দুটো আলাদা করলাম, এই আলাদা করার কি খুব প্রয়োজন ছিল? এটা কেন আলাদা করলাম, বা ছিল এটার মানে স্যার। কি? হ্যাঁ, প্রয়োজন ছিল নাকি ছিল না? ছিল স্যার। হ্যাঁ, ছিল হচ্ছে এই কারণে যে আমরা যখন এই যে এই যে কতগুলা হেড হবে আমরা দেখেছি, এই রেজিস্ট্রেশন ফিজ এটা একটা হেড না, আমাদের তো অনেক পরে কেউ যদি কোশ্চেন করে যে এই কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত ছিল, তাহলে আমাদের এইটা তখন জানতে হবে। এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়াল ফিজ যে নামটা দিছি, এইটা আমি ঠিক করছি কিসের মাধ্যমে বলুন তো? এটা কি বলে, এই যে এই নামটা যেই নামে হবে, কেউ তো ভিন্ন নামও দিতে পারতো, এটাকে কি বলে বলেন তো? Administrative expense, না, এটা এটা প্রক্রিয়াটা কি, এই যে নামটা দিলাম যে, এটাকে কি বলে, কেউ একজন বলতে পারবেন? Chart of accounts. ইয়েস, চার্ট অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টস, এটা কি সবাই জানতেন নাকি দু একজন নাও জানতেন? মানে না জানাবে তো কোনো ক্ষতি নেই। এই চার্ট অফ অ্যাকাউন্টস মানে কি? হুম, বলেন তো। স্যার, একটা প্রতিষ্ঠানে আমার যে যে ট্রানজাকশন গুলো হবে তার একটা চার্ট করে নেওয়া, মানে এই ট্রানজাকশন গুলো হইতে পারে তার হেড অফ হুম আইটেম মানে বা হেড হুম এইগুলোর হুম ভিতরে থাকবে। হুম। তার মানে চার্ট অফ অ্যাকাউন্টসকে আপনাকে এইভাবে তৈরি করতে হয়, লেটস সে। আচ্ছা, এখন দেখেন এই অ্যাসেটের ভিতরে আমরা
আমরা একটা থাকে অ্যাসেটকে আবার দুই ভাবে ভাগ করি, আহ, দুই তিন ভাবে ভাগ করতে পারি। একটাকে বলে কারেন্ট অ্যাসেট, আর কি বলে বলেন তো? ফিক্সড আরেকটা নন, ফিক্সড আগে যেটা অ্যাসেট, ফিক্সড, আগে ফিক্সড অ্যাসেট বলতে এখন বলা হয় নন নন কারেন্ট অ্যাসেট, এখন নন বলে ফিক্সড কারেন্ট। কারেন্ট অ্যাসেট বলে, অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, নন কারেন্ট অ্যাসেট। আরেকটা কি হইতে পারে বলেন তো? ইনভেস্টমেন্ট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ও সরি। ইনটেঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, ইনভেস্টমেন্ট আসলে কারেন্ট নন কারেন্টে ভাগ করে ফেলবো। তো এরকম সামনে যখন আসবে আমরা দেখবো। হ্যাঁ, লাইবিলিটি কি হতে পারে বলেন তো? লাইবিলিটি কি হতে পারে? ব্যাংক লোন, ব্যাংক লোন থাকতে পারে বিভিন্ন, আমরা ব্যাংক লোন পাবো। এটাও একইভাবে করতে হবে। এটা হচ্ছে এই লাইবিলিটির ক্ষেত্রে আমরা এভাবে করে, আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা এভাবে হয়, আমি চার্ট অফ প্রক্রিয়া দেখানোর জন্য বললাম। এটা আপনার যেটা হয় কারেন্ট লাইবিলিটি, তারপর হচ্ছে লাইবিলিটিআইএস, হ্যাঁ, কারেন্ট লাইবিলিটিস হয়, তারপর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি হয়, নন তারপর কারেন্ট হয়, ইয়ে হয়, আপনার হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি হয়। হ্যাঁ, তো এগুলো আমরা দেখবো। কন্টিনজেন্ট হ্যাঁ, লাইবিলিটি। তো এই জন্য আমরা এখানে কয়েকটা রাখলাম। ভবিষ্যতে যখন আসবো আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটা শিখে রাখতেছি যে চার্ট অফ অ্যাকাউন্টস কি এবং কিভাবে করে। আমরা একটু পর পর ভাগ করে দেখবো, সামনে আগাইতে থাকবে। চার্ট অফ অ্যাকাউন্টস এইভাবেই করে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। হ্যাঁ, স্যার, অ্যাসেটে এখন তো ইনটেনজিবল অ্যাসেটটাই আমরা যখন লাইবিলিটিতে আসবে তখন আমরা এটা বলবো কন্টেনজেন্ট লাইবিলিটি নাকি স্যার? না, ইনটেনজিবল অ্যাসেট মানে হচ্ছে এটা স্পর্শ করা যায় না। যেমন এটার এক্সাম্পল দিতে পারি কি, আপনার পেটেন্ট, ট্রেড। গুডউইল, হ্যাঁ। ট্রেডমার্ক, এগুলো। হ্যাঁ, আর হুম। কন্টিনজেন্ট লায়াবিলিটির সম্ভাব্যতা এটা ঠিক একদম উল্টা নেচারের না, বাট আমি লিখেছি আর কি। কিন্তু এটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে যে আপনার কন্টিনজেন্ট লায়াবিলিটি কোনটা, আপনি ওয়ারেন্টি দিতে পারেন, হ্যাঁ, আপনি লিটিগেশনের মামলা হইতে পারে, এটা আমরা পরে দেখব। আপাতত মানে আমি বলতে চাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টসটা কিরকম হয়, এই যে কারেন্টের পরে এখন কারেন্ট অ্যাসেটের কি কি হইতে পারে আমরা এখন পরে এরকম করে করে আমরা হচ্ছে ইনসার্ট করে করে কারেন্ট অ্যাসেট কতগুলো হইতে পারে। যে কারেন্ট অ্যাসেটের ভিতরে একটা থাকতে পারে ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরিজ। হ্যাঁ, ইনভেন্টরিজ একটা হইতে পারে। তারপর একটা কি হইতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমি কি কি বলতে চাচ্ছি, আপনাকে দেখাইলাম যে কিভাবে আমরা চার্ট ইয়ে অফ করি। অ্যাকাউন্ট তৈরি করি। হ্যাঁ, রাইট রাইট। আমরা আমরা যেহেতু এটা করতেছি এবিসিডি অফ অ্যাকাউন্টিং, অতএব আপনাদের একটা কনফিডেন্ট থাকবে যে না কিভাবে আমরা অ্যাকাউন্টিংটা করি। তো এরকম করে করে আমরা আগাবো না, এটাকেই বলা হয় হচ্ছে যে চার্ট অফ অ্যাকাউন্টস করতে। এবং যত আসবে আমরা আগাবো। হ্যাঁ, আমরা বুঝাতে চাচ্ছি যে এরকম তৈরি করবো। তা আপাতত এটা রাখি, এইটাকে, এই শীটটাকে আমরা নাম দিয়ে রাখি আপাতত। এটাকে আমরা বললাম চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু সবাই মিলেই এটাকে করতেছি, যে না আমরা কিছু জানি কিছু জানি না, হ্যাঁ, কিন্তু আমরা সবাই মিলে একদম এবিসিডি শিখছি। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আপনারা যারা আছেন তাড়াহুড়ো করেন না, আমিও তাড়াহুড়ো করতেছি না, আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। যে আর এটা হয়তো, ভালো হবে। আহ, জি, হয়তো অনেকে আমরা মনে করতে পারি সবই জানি, আবার কেউ কেউ মনে করে 50% জানি, কেউ 30% জানি, কিন্তু কোনটা যে জানি কোনটা যে জানি না এটা আমরা জানি না। এই কারণে কোনটা জানি কোনটা জানি না এটা আমাদের ক্লিয়ার না। এই কারণে আমরা কিন্তু সবগুলোই টাচ করতেছি। আপনারা কোশ্চেন করবেন, আমি কথা বলবো, এইভাবে আস্তে আস্তে আমরা কমপ্লিট একটা নলেজের দিকে যাব। তাহলে এবার আবার ট্রানজেকশনে যাই। তার মানে তাহলে আমি এই যে জার্নালে বললাম, এই যে চার্ট অফ অ্যাকাউন্টসে একটা হেড তৈরি করছি, আর একটা হচ্ছে লোন ফ্রম রাকিব, এটা লাইবিলিটি। তাহলে এখানে দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্টসে কিন্তু একটা হেড হয়ে যেত এখানে। এটা কি আপনার কারেন্ট লাইবিলিটি যদি রাখেন, রাকিব সাহেবের নিশ্চয়ই আজীবন এটা ইয়ে করে রাখবেন না? রাকিব সাহেবের এটা নিশ্চয়ই আজীবন তার রাখবেন না। অতএব লেখেন লোন ফ্রম, লোন ফ্রম মিস্টার রাকিব। হ্যাঁ, তো এটা কিন্তু একটা লোন, এটা হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। তারপর আরেকটা হলো ওই যে শফিকুল আলমান কোম্পানি। হ্যাঁ, সে কিন্তু লাইবিলিটি, ঠিক আছে, পেয়াবল টু, টু পেয়াবল টু শফিকুল আলমান কোম্পানি। ওখানে আমরা দেখেছি, যাক আমরা তার শফিকুল আলম কোম্পানি বিল দিছে কাজ করে, কিন্তু আমরা এখনো টাকা দেইনি। তার মানে একদিনের জন্য হইলেও তো সে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে কিন্তু তার জন্য না, ঠিক আছে? জি। সো জি স্যার। দিস ইজ অলসো লাইবিলিটি। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু এই শফিকুল আলম কোম্পানি যে কাজটা করে বিল জমা দিছে, এটা কিন্তু আমরা এখানে করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে রেজিস্ট্রেশনের রিনিউয়াল, এইটা হচ্ছে যে আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার এই এক্সপেন্স হিসেবে দেখায় শেষ করতে পারেন, কিন্তু আমরা এটা না করে এটা অ্যাসেট আকারে রাখতে চাই। তাহলে আমরা এটা আপনার নন কারেন্ট অ্যাসেট হিসেবে রাখবো। আমার কোম্পানির রেজিস্ট্রেশন খরচটা আমরা এখানে নন কারেন্ট অ্যাসেটের ক্যাটাগরিতে আমরা এইখানে রাখবো, হচ্ছে একটা হেড, স্যার, ঠিক আছে? জি বলেন।
জি, আসসালামু আলাইকুম। আমার জি একটা কোয়েশ্চেন ছিল। জি আমি বলেন। যেহেতু মানে অ্যাকাউন্টে একদম নতুন, আমি কিছুই মানে জেনারেল টার্মিনোলজিস গুলাই আরকি এখনো মানে আমি গ্র্যাব করতে পারছি না আরকি। আমি চেষ্টা ও করছি। তা আমি কি মানে এটা জানতে চাচ্ছি যে লায়াবিলিটিস বলতে কি সব ধরনের লোনকে বোঝায়? সব ধরনের লোন না, মানে আচ্ছা, গুড, ভেরি গুড কোশ্চেন। আপনি মনে হয় এত এলিমেন্টারি আমার জানা ছিল না, ভালো হয়েছে, অসুবিধা নেই। এখানে তাহলে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি ভালো বলছেন, এটা বলার সুবিধা হতো আমি এমনিই বলতাম। সারা পৃথিবীতে সবাই শুনেন, ওনার জন্য বেশি জরুরি, আমরা যে বললাম যে চার্ট অফ অ্যাকাউন্টস বা হেড অফ অ্যাকাউন্টস কতগুলো হতে পারে, আমরা সারা পৃথিবী সমস্ত এই চারটা ভাগে ভাগ করব। মানে যত কিছুই মূলত এই চারটা ভাগ কি কি, আপনার হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম অথবা রেভিনিউ, যে কোনো একটা লাইবিলিটি। এখন অ্যাসেট মানে সম্পদ, যে কোনো সম্পদ। যেমন যিনি কোশ্চেন করছেন ওনাকে বুঝাচ্ছি, সবার জন্য বুঝাচ্ছি যে আপনার হচ্ছে একটা কম্পিউটার একটা অ্যাসেট, একটা আপনার অফিসের ফার্নিচার অ্যাসেট, ল্যান্ড অ্যাসেট। তো আমরা ব্রডার হিসেবে অ্যাসেট আপাতত জানলাম। আর এক্সপেন্স মানে খরচ, যেমন ধরেন লেটসে আপনি এই মাসের ইয়ে দিলেন কি এন্টারটেনমেন্টের খরচ দিলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে রেন্ট দিলেন, এটা খরচ। আর রেভিনিউ মানে আমরা জানি যেটা সেলস বলি, হ্যাঁ। আর লাইবিলিটি মানে হচ্ছে যেটা হচ্ছে, লাইবিলিটি মানে আমার কাছে পাবে, সেটা লোনও হতে পারে বা অন্য মাধ্যমে পেতে পারে। এখন এইখানে আমরা যত ডেফিনিশন দেখি, আমি কয়েকটা ট্যাব আপনাদের জন্য খুলে রাখছিলাম, দেখেন, ইচ্ছা করে রাখছিলাম, উনি যে কোশ্চেন করবে আমি জানতাম না, বাট আমি এটা খুলে রাখছি, খেয়াল করেন। যে আমরা যদি ইয়ে বলি, আমরা যদি বলি যে একটা একটা ইয়ের আপনার হচ্ছে আহ, একটা একটা নর্মাল বিজনেসের জন্য আমরা যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আপনারা একটু মাথায় রাখেন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ বেসিকলি দা হচ্ছে আপনার এই আহ, মূলত এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কই বলে দেয় যে ডেফিনেশনটা কি। তো আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা কিন্তু দেখতে পারবো যেটাকে আপনার অ্যাকাউন্টিং এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো এখন উনি যে কোশ্চেনটা করছে, উনি না বললেও হয়তো আমি পরে বলতাম। লায়াবিলিটি মানে কি, অ্যাজ পার, খুব মনোযোগ দিয়ে সবাই খেয়াল করে, আমার এই ইয়ে দেখা যাচ্ছে গুগলে যে আমি একটা খুলেছি, এটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে স্যার। জি ওকে, ওকে, আচ্ছা, এআই দিয়েই দেখি, হ্যাঁ, এআই দিয়ে দেখি, আচ্ছা। দেখেন, বলছে এ প্রেজেন্ট অব্লিগেশন অফ অ্যান এন্টিটি মানে অর্গানাইজেশন, টু ট্রান্সফার অ্যান ইকোনমিক রিসোর্স অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। দেখেন কত মজার ব্যাপার, এই যে সংজ্ঞাটা এসিসিএ গ্লোবালে দিয়েছে, অথবা যদি আইএফআরএস অনুযায়ী দেখি একই হবে, আইএফআরএস অনুযায়ী একই ধরনের কনসেপ্ট যে আছে, যে লায়াবিলিটি মানে কি, ঠিক আছে। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিতরেও সিমিলার আমরা পাবো। তো আপাতত আমরা এই ডেফিনিশনটা দেখেই আমরা দেখতে পারি, এটা ফার্দার দরকার নেই। ডেফিনিশন কি বললাম বোঝার চেষ্টা করেন, বলছে যে এ প্রেজেন্ট অব্লিগেশন। অব্লিগেশন মানে কি আপা বলেন তো, অব্লিগেশন মানে কি? মানে দিতেই হবে। দায়বদ্ধতা, হ্যাঁ, জি। অব্লিগেশনের দায়। তাহলে বিবাদকতা না? এ প্রেজেন্ট দায়, আমার একটা টাকা দিতে হবে অফ অ্যান এন্টিটি। তার মানে এখানে বিশ সলিউশন লিমিটেড নামে একটা কোম্পানি আমরা খুলছিল, দুই বন্ধু রাকিব এবং হচ্ছে তানভীর, তাদের জন্য একটা অব্লিগেশন টু ট্রান্সফার অ্যান ইকোনমিক রিসোর্স, মানে ভবিষ্যতে তাদের একটা ইকোনমিক রিসোর্স মানে কি, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে হবে অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। তার মানে তাদের হয়ে যে শফিকুল আলমান কোম্পানি এখানে চার্জ করলো, মানে কাজ করলো, খেয়াল করেন মজার ব্যাপার, শফিকুল আলমান কোম্পানি যে তাদের হয়ে কাজ করলো, এই যে শফিকুল আলমান কোম্পানি তাদের হয়ে সমস্ত টাকা পয়সা দিল এবং কাজ করলো, তারা সার্ভিস চার্জ সহ আপনার কাছে ক্লেম করে বিল জমা দিল। তো বিল যখন জমা দিল, দেখেন এই জায়গায় এসে এই যে 35,733 টাকা হচ্ছে লাইবিলিটি ফর বিশ সলিউশন লিমিটেড। কেন? এই বিশ সলিউশন লিমিটেড হয়ে শফিকুল রহমান কোম্পানি এই কাজ এবং তার নিজের টাকাও দিছে, আবার কিছু সার্ভিস দিছে, এই পুরোটাই লাইবিলিটি হয়েছে। তাহলে এইটাকেই লাইবিলিটি বলে। ডেফিনেশন তো আপনি চমৎকার করে দেখলেন, আমি বুঝাই দিলাম। ডেফিনেশন বলছে প্রেজেন্ট অব্লিগেশন, তার মানে শফিকুল আলম কোম্পানিকে নিয়োগ করছিলেন, তারা আপনার কোম্পানি তৈরি করবার সমস্ত কাজবাজগুলো করেছে, সমস্ত ফিস তাদের অফিস থেকে দিয়ে দিছে, দিয়ে এইটা সহ আপনাকে বিল করে দিছে ইমিডিয়েটলি, যে ভাই আপনার হয়ে কাজ করে দিছে, এই টাকা আমার দিতে হয়েছে, আপনার হয়ে আমি দিয়ে আসছি। আর সেকেন্ড হচ্ছে আমার ফিস 10,000 টাকা। এই যে টাকাটা দিতে হবে এটাকে বলে প্রেজেন্ট অব্লিগেশন। কেন দিতে হবে? অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। শফিকুল আলম আমাদের জন্য একটা কোম্পানি করছে, ঠিক আছে, বিশ্বলিউশন, তানভীর এবং
তানভীর এবং হচ্ছে আপনার রাকিব এই যে কোম্পানিটা করলো বিশ সলিউশন লিমিটেড, আমরা এখন কিন্তু বিশ সলিউশন লিমিটেড ইজ বেসিক্যালি আওয়ার কোম্পানি। আমরা যারা এখানে সবাই আছি 15 জন, এই 15 জনেরই কিন্তু বিশ সলিউশন আপনার বিশ সলিউশনের যে ইয়ে আছি আপনার হচ্ছে বিশ সলিউশনের যে কোম্পানি, এটাই আমরা কোম্পানি, আমরা এটার অ্যাকাউন্টেন্ট, সবাই আমরা অ্যাকাউন্টেন্ট। এই কারণে শফিকুল রহমান কোম্পানি একটা থার্ড পার্টি আমাদের জন্য, আমাদের হয়ে কোম্পানি তৈরি করছে। এই কারণেই আমরা তাকে টাকাটা দিতে হবে। ক্লিয়ারলি বোঝা গেছে এখন? জি। ওকে। আম, আপনি কি যে টাকা দিয়েছেন ওই টাকা দিতে হবে নাকি সাথে আরো মানে ওনার যে ফি ধরেন এটাও দিতে হবে? আচ্ছা, মানে ফি তো দিচ্ছে, এই যে ফি সহ টোটাল টাকার এই যে পেয়াবল লাইবিলিটি। আচ্ছা, আপনি এই ক্লাসের মানে আপনি হয়তো, আপনি কি ব্যাকগ্রাউন্ডটা কি কাইন্ডলি বলতে পারবেন? মানে মানে আহ, কোন? আমি আজকেই প্রথম ক্লাস করছি আর কি, ফার্স্ট ক্লাসটা করতে পারিনি, মানে আমি তো জানতাম না, ও, আমার ভাইয়ের ওকে মাধ্যমেই আমি এই ইয়াতে আসছি। আমার ওকে হচ্ছে ওকে ইংলিশ ওকে লিটারেচারে আমি অনার্স এন্ড মাস্টার্স ওকে করেছি, আর ওকে ওকে বর্তমানে আমি তাহলে ইউএসএ থেকে ক্লাস করছি আর কি। ইউএসএ থেকে, ও কংগ্রাচুলেশন। জি। আচ্ছা, গ্রেট আমি, গ্রেট। হ্যাঁ আমি, আপা আপনি ইউএসএ তে ক্লাস করছেন, খুব ভালো। কারণ হচ্ছে যে ইউএসএ বসে আপনি অনেক কাজ করতে পারবেন এবং সারা পৃথিবীর যেখানে কাজ করেন অ্যাকাউন্টিং কাজ করতে হলে এগুলো শিখতে হবে। তো আমি আপনাকে একটা সাজেশন দিই, যেহেতু অন্যেরা মোটামুটি কিছু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে, আপনারটা একদম কম, আমি আপনাকে এই গ্রুপে কিছু ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশনের একদম বেসিক কিছু ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, খুব চমৎকার। জি। এটা হচ্ছে ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং বই, যেহেতু আপনি অ্যাকাউন্টিং কখনো করেন নাই। আজকেরটা আপনি শুনেন, আজকেরটা জি। আপনি শুনতে থাকেন, ভিডিওটা আবার রিপিট করবেন। যেহেতু ইউএসএ তে আছেন, বোধ করি আপনার হাতে সময় আছে, আপনি এইটাই হচ্ছে ওই ওই ভিডিওগুলো দেখবেন এবং নেক্সট ক্লাসের আগে, যেহেতু প্রথমটা করতে পারেন নাই, প্রথম ক্লাসের ভিডিও অবশ্যই দেখবেন, মাত্র 1 ঘন্টার ভিডিও। আরও একটা ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশনের ভিডিও দিব, ওটাও দেখবেন। প্লাস আজকেটা দেখবেন, নেক্সট ক্লাসের আগে 3টা ভিডিও দেখেন, বোধ করি আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। ঠিক আছে? তো জি। ঠিক আছে। থ্যাংক ইউ। জি। তাহলে আমরা দেখলাম যে এইটা হচ্ছে এই ট্রানজেকশন, এই ইয়েটা, এই যে আমরা যে ট্রানজেকশনগুলো দেখছিলাম, এই ট্রানজেকশনে এই পর্যন্ত আমরা আসলাম। এরপরে 16 তারিখে মিস্টার রাকিব ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট 10,000 টাকা ফ্রম হিজ ওন পকেট। এটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি বলেন তো? কেউ একজন, এটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে? স্যার ক্যাপিটাল। বলেন। স্যার এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, মানে আল আরাফা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। আর যেহেতু হুম, তার ওন থেকে, দ্যাট মিনস এটা তো লোনই, হুম। মিস্টার রাকিব লোন, ওইটা ক্রেডিট হবে 10,000 টাকা। ওকে, অন্যরা কি একমত এর সাথে? উনি যে বললেন এই কথাটার সাথে একমত? হ্যাঁ স্যার, একমত। ওকে, ফাইন। আচ্ছা, প্রথমে একজন যে ভুল বলছিলেন, এখন কি বুঝতে পারলেন ভাই যে আপনি একটু অন্য লাইনে চিন্তা করছিলেন, ওনারটা রাইট কেন? কারণ এখানে আমি যখন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট করছি, এই যে বিশ্বলিউশন, বিশ্বলিউশনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, তাহলে বিশ্বলিউশনের দৃষ্টিভঙ্গি থেকে এটা তার অ্যাসেট, তার ব্যাংকে 10,000 টাকা জমা, ইট ইজ অ্যান অ্যাসেট ফর বিশ্বলিউশন। কিন্তু এই টাকাটা বিশ্বলিউশন দেয়নি, দিয়েছে আরেকজন, তার ওনার। এবং আমি একটু আগেই বলছিলাম যে এনটিটি কনসেপ্ট অনুযায়ী তার ওনার টাকা দিকে যেই দিকে, এটা তার জন্য লাইবিলিটি। সো একই সাথে সাথে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে এই বিসলিউশনের জন্য দুইটা ঘটনা ঘটছে, তার একই সঙ্গে সঙ্গে অ্যাসেট বেড়েছে আর তার লাইবিলিটি হচ্ছে কমেছে, বেড়েছে, দুটোই বেড়েছে। তো এখন এই লাইবিলিটি কমা বাড়া নিয়ে তাহলে কি হলো, আমরা দেখলাম যে আপনারা এখানে খেয়াল করেন, এই যে ব্যাংক আল আরাফার ডেবিট আর তার হচ্ছে লোন ফ্রম মিস্টার রাকিব ক্রেডিট। আচ্ছা, এখন এই যে আমি বললাম যে তার একটা অ্যাসেট বেড়েছে, ঠিক আছে, আর অ্যাসেট আর একটা লাইবিলিটি বেড়েছে। সো আমরা এখানে এই, এটা হচ্ছে 2 নম্বর, এটা লেজারে আমরা যাবে 2 নম্বর, এটাও রাখিবে 2 নম্বর যাবে। আপনি খেয়াল করছেন আপনাদের একই সঙ্গে সঙ্গে লেজার করার জন্য আমি ইয়ে করে ফেলতেছি যে কতবার আসতেছে, যেমন রাকি রাকিবের লোন ছিল একটা, এটা একটা আলাদা লেজার যাবে, এটা একটা আলাদা লেজার যাবে, এই জন্য 2 নম্বর করে রাখলাম। রিনিউয়াল ফি একটা, আগে একটা টাকা গেছিল, এখানে একটা গেছিল, এই দুটো একই লেজারে যাবে। হ্যাঁ, তো এই শফিকুল আলম কোম্পানি নতুন একটা লেজার, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এই জার্নাল করবার সঙ্গে সঙ্গে লেজারে এটা আপনার হচ্ছে যে ইম্প্যাক্ট দেখাইতে হয়। তো আমি একটা জিনিস এখানে একটু বলা দরকার ছিল, আমরা এইখানটুকু শেষ করে নেই। তো আমি সবার জন্যই বলছি, যারা জানেন তারা ভালো, বা যারা জানেন না তাদের জন্য জরুরি। আমরা সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস হেড আছে, যত রকম অ্যাকাউন্টস আছে, আমরা 4টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স,
আর হচ্ছে ইনকাম বা রেভিনিউ আর লাইবিলিটি। তো অ্যাসেট আর এক্সপেন্সের নেচারটা হচ্ছে একই নেচারের। এই নেচারটাকে জেনারেল নেচার হচ্ছে ডেবিট, অ্যাসেটের নেচার ডেবিট, আর লাইবিলিটি এবং ইনকামের নেচারটা হচ্ছে ক্রেডিট। এই যে লাইবিলিটি এবং হচ্ছে লাইবিলিটি এবং রেভিনিউর ক্রেডিট হচ্ছে নেচার হচ্ছে ক্রেডিট। এখন এই যে অ্যাসেটের নেচার যে ডেবিট, এখন এই অ্যাসেট ইনক্রিজ করলে আবার ডেবিট হবে, আর অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট হবে। এই এই কথাটা বোঝা গেছে কিনা, বা যিনি হচ্ছে ইউএসএ তে করছেন ওনার নামটা আমি একটু শুনে নেই। উনি যেহেতু মানে একটা ক্লাসের একটা মেথডোলজি আছে, আমি আপনাদেরকে বলি। একটা ক্লাসে যখন আমরা সবাই থাকবো, খেয়াল রাখতে হবে এই ক্লাসের সবচেয়েতে নতুন যিনি, অথবা যিনি হচ্ছে অ্যাকাউন্টিং আগে করেন নাই, উনি যদি বুঝতে পারেন তাহলে অন্যরা অবভিয়াসলি বুঝবেন। সবচেয়ে যে কম্পারেটিভলি নতুন, তাকে যদি আমরা টার্গেট করে ডিসকাশনটা করি, তাহলে অন্যরা অটোমেটিকলি এটা আপনার পুরোটাই তাদের মাথায় থাকবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যারা একটু অ্যাডভান্স তারা একটু বিরক্ত হবে যে সময়টা একই ফান্ডামেন্টাল ডিসকাশন যাচ্ছে। তো প্রথম দু একটা ক্লাসে এরকম হবে, পরে আমরা এটা শেষ করে ফেলবো। তো যিনি ইউএসএ থেকে বলছেন ওনার নাম কি বুশরা? আপনার কি বুশরা? জি না, আমার নাম নূরজাহান ইসলাম। ও আচ্ছা, নুরজান ইসলাম, জি সরি। জি নুরজান ইসলাম, আপনাকে যেটা বললাম, আপনি যেহেতু একটু ফান্ডামেন্টাল, আপনাকেই বলি অ্যাসেট এবং এক্সপেন্স, আর একটা কি বললাম, ইনকাম এবং লাইবিলিটি। তাহলে আমি বলছি সারা পৃথিবীর যত অ্যাকাউন্টস থাকবে আমরা চারটা ভাগে ভাগ করব। তার ভিতরে একটা ভাগকে দুইটার আবার নেচার এক। তার মানে এই যে আপনার এক্সপেন্স এবং অ্যাসেট, এইটার নেচারটা হচ্ছে একই নেচার। এইটার যে নেচার, এটার যে স্বভাব, হ্যাঁ, জি স্বভাব, এটা স্বভাব বা নেচার ইংরেজিতে আমরা বলি, নেচারটা সেম। এটা কি নেচার? ডেবিট নেচার। তা আমি বললাম যে এক্সপেন্স এবং অ্যাসেটের নেচারটা ডেবিট, অতএব এইটা ইনক্রিজ করলে আবারও ডেবিট হবে, আর ডিক্রিজ করলে ক্রেডিট হবে। তাহলে এখন একটু আগে যে আমরা একটা এন্ট্রি দেখছিলাম যে বিসলিউশন বিসলিউশন লিমিটেড, এইটার পক্ষ হয়ে এর ওনার ব্যাংকে 10,000 টাকা দিয়েছে। তাহলে খেয়াল করেন, এই ব্যাংক অ্যাকাউন্টে তার যে 10,000 টাকা জমা হলো, এটা তার কি অ্যাসেট নাকি লাইবিলিটি নাকি ইনকাম নাকি এক্সপেন্স? বলেন তো নুরজাহান ইসলাম, অ্যাসেট। জি। অ্যাসেট। ও, তাহলে তাহলে যদি অ্যাসেট যদি হয়, তাহলে এই ব্যাংকে জমার মাধ্যমে তার অ্যাসেট বেড়েছে, রাইট অর রং? জি বেড়েছে। তো জি অ্যাসেট যেহেতু বেড়েছে তাহলে এটা ডেবিট হবে, ঠিক আছে? জি জি ওকে। এখন দেখেন, এটা তো আমরা দেখলাম। একই সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনা হচ্ছে এই টাকাটা কোম্পানি দেয়নি, দিয়েছে তার পক্ষ হয়ে মিস্টার রাকিব। যদিও সে ওনার, কিন্তু ওনার এবং ব্যবসা সেপারেট লিগ্যাল এন্টিটি। অতএব ওনার যখন টাকা দিচ্ছে, তখন ব্যবসার জন্য একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। তাহলে লাইবিলিটি এবং রেভিনিউ, এটার নেচারটা নর্মালি ক্রেডিট নেচার, এটার নেচারটা হচ্ছে ক্রেডিট। এটার নেচারটা হচ্ছে ক্রেডিট নেচার, এটা স্বভাবটা, এর স্বভাব আর নেচার হচ্ছে ক্রেডিট নেচার। হ্যাঁ। তো এখন, তো যখন আমার হয়ে রাকিব টাকা দিছে, তখন আমার লাইবিলিটি বাড়ছে কি না কমেছে? বেড়েছে। বেড়েছে। তো লাইবিলিটি বাড়লে, অ্যাসেটের বাড়লে যদি হয় হচ্ছে ডেবিট, লাইবিলিটি বাড়লে হয় হচ্ছে ক্রেডিট, মানে এটা উল্টা। Correct. অ্যাসেট জি অ্যাসেট হচ্ছে বাড়লে হয় ডেবিট, আর অ্যাসেটের ঠিক উল্টা নেচারের লাইবিলিটি, লাইবিলিটি বাড়লে হবে ক্রেডিট। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এনটি হবে হচ্ছে ব্যাংক, আমাদের যে ব্যাংকে টাকা জমা দিয়েছি, ব্যাংক আলাফা ডেবিট হবে হচ্ছে 10,000, আর লোন ফ্রম মিস্টার রাকিব হবে 10,000। তার মানে লোন যেহেতু বেড়েছে, অর্থাৎ লাইবিলিটি বেড়েছে, লাইবিলিটি বাড়লে, লাইবিলিটি ইনক্রিজ করলে এটা হবে ক্রেডিট, আর অ্যাসেট বাড়লে, অ্যাসেট যেহেতু বেড়েছে, এটা হচ্ছে ডেবিট। সো আমরা ডেবিট। এই জি লজিকে, এইখানে যে লজিকটা, এই যে স্লাইডটা দেখাচ্ছে, এটার একটা ক্লাস আছে, এটা রেকর্ডিং আপনাকে দিয়ে দিব। আপনাদেরকে যারা একটু আরো ফান্ডামেন্টাল শিখতে চান, তারা এই ক্লাসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডেবিট ক্রেডিট নেচারটা কিভাবে ইয়ে হয়। যাই হোক, আমরা এখন এখানে আসি। তাহলে এখানে যখন রাকিব দিয়েছে, তখন আমি কি করেছি? ব্যাংক আল আরাফা ডেবিট হয়েছে, লোন ফ্রম রাকিব ক্রেডিট হয়েছে, ঠিক আছে? এবার আসেন, এরপরে ট্রানজেকশনটা কি? আচ্ছা, এই মিস্টার রাকিব এবং মিস্টার তানভীর, তারা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল জমা দিছে ব্যাংকে। এইটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে বলেন তো? যে কেউ বলেন, আপনারা যারা পারেন, কি হতে পারে? স্যার, আল আরাফা ব্যাংক ডেবিট এবং পিডিএফ ক্যাপিটাল পোষণ অনুযায়ী রাকিব and তানভীর। ওকে, থ্যাংক ইউ, আপনি সুন্দর বলেছেন। বাট আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এইখানে প্রথম আমরা জানি, তারপরে আমাদের মাথায় ঘুরাইতে হবে, আমরা খেয়াল করব। সেটা হচ্ছে
বললাম যে রাকিব এবং তানভীর টাকা জমা দিচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে মানে কি, যে এখানে প্রথম হচ্ছে ট্রানজেকশন কিনা। হ্যাঁ, যেহেতু টাকা দিয়েছে ট্রানজেকশন, তো এই ট্রানজেকশনে ডাবল এন্ট্রি সিস্টেম হওয়ার কারণে দুইটা পক্ষ আছে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এখানে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে ব্যাংকে টাকা জমা দিয়েছে, ঠিক আছে, এই যে ব্যাংক আলাফালায়। তার মানে আমার ব্যাংকে টাকা দেওয়াটা আমার কি অ্যাসেট আর লাইবিলিটি? আমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়তেছে, অ্যাসেট বাড়তেছে, এটা কি ডেবিট ডেবিট হবে না ক্রেডিট হবে? আমার এটা এটা ডেবিট ডেবিট হবে, হবে, ডেবিট ডেবিট হবে। হবে। হ্যাঁ। কিন্তু কিন্তু টাকাটা দিছে কোম্পানির জন্য ইন্টারনাল লাইবিলিটি। লাইবিলিটি আবার দুই ভাগ। আমরা যখন লাইবিলিটি দেখব তখন লাইবিলিটি দুইটা ভাগ হবে। এখানে দেখেন, এই যে আমি এখানে দেখিয়েছিলাম, লাইবিলিটি হলো দুই রকম লাইবিলিটি হয়। লাইবিলিটির ভিতরে একটা বলে এক্সটার্নাল লাইবিলিটি, একটাকে বলে ইন্টারনাল লাইবিলিটি। এই যে এক্সটার্নাল এক্সটার্নাল লাইবিলিটি, আর একটাকে বলা হয় হচ্ছে ওনার্স ইকুইটি অথবা ইন্টারনাল লাইবিলিটি। কারণ এই ওনার যে টাকা দেয় তখন আমার লাইবিলিটি হয়, কিন্তু এই লাইবিলিটিটা হচ্ছে এই টাকাটা সে প্রতিদিন আমার কাছে চাবে না। ব্যবসা বন্ধ হয়ে গেলে তখন টাকা ফেরত চাবে। ব্যবসা চালু অবস্থায় নর্মালি এই ওনারদের টাকা ফেরত নেয় না, এই কারণে এটা ইন্টারনাল লাইবিলিটি। কিন্তু ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, এখানে কিন্তু ঘটনা দুইটা ঘটছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টটাকে বেড়েছে, আর একই সঙ্গে সঙ্গে এই রাকিব এবং তানভীরের এই এই ডিপোজিট করবার কারণে তার লাইবিলিটি বাড়ছে। তাহলে এখানে ট্রানজেকশন যিনি বলছেন রাইটলি বলছেন, আমার এখানে ব্যাংক আল আরাফা ডেবিট হবে, আর হচ্ছে রাকিব এবং তানভীরের ক্যাপিটাল ক্রেডিট হবে। তাহলে এখন ব্যাংক আল আরাফা আগে একবার আসছে, তাহলে এইটাকে আমরা কয় নম্বর লেজার নিব? লেজার নাম্বার 4। 4। 4। জি। এটা আমার নাম্বার 4। আচ্ছা, ওকে। এখন এই যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল আমি একসাথে রাখতে পারি। এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল মিস্টার রাকিব এবং শেয়ার ক্যাপিটাল নাম ভাগ না করে দুজনের দুজনের লেজার করতে পারি। এটা হচ্ছে 5 ধরি ধরি, এটা 5, এটা 6। তাহলে আমরা দুইটা লেজার রাখলাম, যে মিস্টার রাকিবের লেজার থাকলো, মিস্টার তানভীরের থাকলো। ওকে, তার মানে যতগুলো এন্ট্রি করছে আমরা ততগুলো লেজার হচ্ছে, আবার কমন লেজার হয়েছে। যেমন রাকিবের লোন এটা দুই জায়গায় হয়েছে, দেখেন দুই জায়গার লোন, অর্থাৎ দুইটা যেহেতু একই, এটা দুইটা একই রেখেছি, আলাদা করি নাই। আবার ব্যাংক আল আরাফা এটা একবার আসছে, এটা একবার আসছে, আমরা এই দুটো অ্যাকাউন্টেই কিন্তু একই সাথে রেখেছি, মানে একই মানে লেজারের আন্ডারে নিব। আবার রেজিস্ট্রেশন ফিস এখানে একবার আসছে, এখানে একবার আসছে, কিন্তু দুটোই আমরা একই লেজারের আন্ডারে আছি, যেহেতু একই 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 জিনিস একই লেজারে থাকবে। ওকে, এরপরে দেখেন টাকা তো এখন আমার অনেক হয়ে গেছে। 10,000 টাকা দিছিল, আবার এখানে ঢুকছে 4 লাখ টাকা। এই যে 4 লাখ টাকা ঢুকছে, মিস্টার রাকিব দিছে হচ্ছে 2.5 লাখ টাকা, তানভীর দিছে 1.5 লাখ টাকা। তাহলে আমার এখন ব্যাংক অ্যাকাউন্টে 4,10,000 টাকা ঢুকে গেছে। তো এখন আমার কাছে কিছু লাইবিলিটি ছিল, আগে বলেন তো কি কি লাইবিলিটি ছিল? আর আমরা যে আহ, প্রথমত রাকিব যে 230 টাকার একটা হুম। কিছু পেমেন্ট করেছিল রেজিস্ট্রেশন হুম। ফিস, সেটা রাকিবের লোন হিসেবে রয়ে গেছে। হুম। আর হলো আহ শফিকুল আলম এন্ড কো, উনিও যে কাজগুলো করেছিলেন 35,700 সামথিং, ওইটাও লোন হিসেবে রয়ে গিয়েছে। জি, রাকিবের 2টা লোন এবং শফিকুল আলম এই টোটাল 3টা লোন লাইবিলিটি রয়ে গেছে স্যার। ওকে। তাহলে এখন সেটাই বলা হচ্ছে যে পেইড শফিকুল আলমান কোম্পানি দেয়ার ফুল ডিউ ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে আমরা রাকিবেরটা আপাতত পে করছি না, আমরা তর্কের খাতিরে ধরলাম রাকিব যদি ইন্টারনালি থাকলো আপাতত, কিন্তু শফিকুল আলমের টাকাটা দিয়ে দিব। তাহলে এটা কি হবে, এটা এন্ট্রি কি হবে? শফিকুল আলম কোম্পানি ডেবিট, আর ব্যাংক ক্রেডিট, যেহেতু ওই পে স্লিপ দিয়ে, পে চেক দিয়ে আমরা পরিশোধ করতেছি। অ্যাকাউন্ট পেয়েছে, হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে দেখতে পারলাম এই যে আপনার শফিকুল আলমান কোম্পানি, এটা ছিল লেজার নাম্বার কত? লেজার নাম্বার হচ্ছে 3। এটা হচ্ছে আপনার ডেবিট হলো। আর ব্যাংক আল আরাফা এটা হচ্ছে আমাদের নোট ছিল 4, এটা আমরা 4। ক্রেডিট করলাম। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে এরপরে জুলাইয়ের কোনো অ্যাকাউন্ট নাই। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, যে অ্যাকাউন্টস বছরে কয়বার ক্লোজ করতে হয়? আইন কি বলেন তো?
বছর তো একবার, জুলাই টু জুন, এইটাই তো আমরা সাধারণত অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ইয়ার ইয়ার এবং অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং যে ইয়ার আচ্ছা, বলি। গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে আপনাদের বলি, অ্যাজ পার আইএস 1, যেটা হচ্ছে প্রেজেন্টেশন, অ্যাজ পার আইএস 1 বলা আছে, অ্যাজ পার আইএস 1 আপনার মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি রিকোয়ারমেন্ট হচ্ছে ইয়ারলি একবার, ইয়ারলি ওয়ান্স করতে হবে, ঠিক আছে, এফএস মানে করতে হবে। তার মানে মিনিমাম বলার কারণে নর্মালি আমরা যেসব প্রতিষ্ঠানে চাকরি বাকরি করি এখানে দেখা যায় মান্থলিও করে, তাই না? আমি যেমন সুপারস্টার গ্রুপে প্রতি মান্থলি ক্লোজ করতাম। তো মান্থলি ক্লোজ করা বৈধ নাকি অবৈধ? বৈধ স্যার। বৈধ বৈধ স্যার, বৈধ। স্যার। তার মানে 1 মাসেও করা যাবে, 3 মাসেও করা যাবে, 6 মাসেও করা যাবে, আর বছর তো করতে হবে। কিন্তু কেউ যদি বছর তো বলে করতে হবে। আমি 2 বছর পর পর করবো, তাহলে এটা লিগালি বৈধ হবে না, বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী হবে না, আইএস অনুযায়ী হবে না। আর মান্থলি যেহেতু করে, আমরা অনেক প্রতিষ্ঠানই মান্থলি করে, ভালো ভালো কোম্পানি মান্থলি করে, তাহলে এরপরে আমার ঘটনা আগস্টে আসে, তো জুলাই পর্যন্ত আমার কি কি করতে হবে? মান্থলি কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকতে পারে, আরেকটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রিজ। এখন অনেকে আছে একদম নতুন, যে আমেরিকা থেকে যিনি জয়েন করছেন উনি কিন্তু একদমই নতুন, এই টার্মগুলো একটু তাদের কাছে অসুবিধাজনক মনে হতে পারে। বাট যারা বুঝেন, আমাকে কেউ যে হেল্প করেন তো এটার মানে কি, হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রি আর হোয়াট ইজ ক্লোজিং এন্ট্রি, আমি বুঝাই দিব। হ্যাঁ, বলেন, এটার মানে কি? স্যার আমি যতটুকু বুঝি স্যার, সংজ্ঞা ছাড়া যেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে যে কোনোটার যদি আমার বকেয়া থাকে সেটার অ্যাডজাস্টিং করতে হবে, আবার যদি অগ্রিম থাকে সেটার একটা মানে অ্যাডজাস্ট করতে হয়। আর হুম। ক্লোজিং এন্ট্রিটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার শেষে আমরা এক্সপেন্স এবং রেভিনিউর সাধারণত দিয়ে থাকি। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি মানে কি, আমরা একটু দেখি কুইকলি। আমরা যাই দেখবো, আমি কিন্তু একটু স্লো যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু অথেন্টিক ওয়েতে আইএসআইএফআরএস কি বলছে, বা হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি বলতে অ্যাকাউন্টিং কনসেপ্ট কি বোঝায়। অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইন অ্যাকাউন্টিং ইজ এ ক্রুশিয়াল ইয়ার এন্ড। ইয়ার এন্ড কেন বলছে? যেমন বছরে একবার অ্যাকাউন্টস করে, যে মাসে 6 মাস করলে 6 মাস, 3 মাস করলে 3 মাস। Adjusting entry in an accounting are crucial, important. Crucial means important. Year-end journal entries and update accounts for revenue earned and expense incurred but not recorded, ensuring financial statement accurately reflect a specific period under the accrual basis of accrual basic and matching concept. দেখেন কত চমৎকার করে এই কথাটা বলছে। এখন এইটা দিয়ে কি বুঝলেন আপনি? কেন এই ইয়েটা কি বলেন তো? এই এই আপনার হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি কেন লাগে, এটা কিন্তু এখানে বলে দিচ্ছে, খেয়াল করছেন? কি বলছে বলেন তো, মানে কি মিন করলো, এটা দিয়ে কি বোঝা গেল? For revenue, adjusting entry as essential for revenue. হুম, এটা হচ্ছে কি আপনার হচ্ছে, দেখেন মজার ব্যাপার, এখানে একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি কথা কি বলছে, যে অ্যাডজাস্টিং এন্ট্রি আপনার অ্যাডজাস্টিং এন্ট্রিজ, হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর বেসিকলি হচ্ছে অ্যাকাউন্টিং ক্রুশিয়াল। এয়ার এন্ড বলছে, আসলে এয়ার এন্ড না বলে আমরা এটা বলি হচ্ছে পিরিয়ড এন্ড বলি, মানে 1 মাস করলে পিরিয়ড, ইয়ারের জায়গায় পিরিয়ড দিয়ে দিই। ওখানে একটু মানে কমন সংজ্ঞা দিতে একটু ভুল করছে। পিরিয়ড এন্ড জার্নাল এন্ট্রিজ দ্যাট আপডেটস অ্যাকাউন্টস for revenue earned and expense incurred but not yet recorded, ensuring the financial statements, FS, financial statements, যেটাকে এফএস বলি আমরা, financial statements accurately reflect a specific period under the accrual basis and matching concept, matching principle. তাহলে এখন আপনি বলেন যে এই accrual মানে কি? বোঝা গেল বকেয়া কথাটা? যেটা স্যার, হ্যাঁ, বলেন তো ভাই। যেটা স্যার আমরা প্রভিশন করে রাখি, বকেয়া যেটা স্যার। আচ্ছা,
আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এটা প্রভিশন করে রাখি, তাই তো? আচ্ছা। নন ক্যাশ। স্যার বকেয়া অগ্রিম দুইটাই? হ্যাঁ, তার মানে মূল কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এই অ্যাকাউন্টিং এ দুইটা বেসিস অ্যাকাউন্টিং হয়। একটাকে বলা হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অফ নন। অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, বেসিস অফ অ্যাকাউন্টিং। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এই ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটা এটা কি অ্যালাউড আন্ডার আইএফআরএস অর নট? না স্যার। আচ্ছা, আইএফআরএস মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, মানে যারা একদম নতুন তাদের জন্য বলছি, আইএফআরএস মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আপনারা যে টার্মগুলো শুনুন, বিশেষ করে যিনি হচ্ছে আজকে কোশ্চেন করলেন ফারজানা, আপনি দেখেন যে যত টার্ম বলি এই ভিডিও দেখে দেখে এই টার্মগুলো গুগলিং করবেন যে আইএফআরএস মানে কি, তাহলে গ্লোবালি অ্যাকাউন্টিং এর। আর আমার প্রথম ক্লাসটা একটু দেখবেন, এখানে ক্লিয়ার বলা আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস হচ্ছে এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে ক্যাশ বেসিসটা অ্যালাউড হবে না, হ্যাঁ, অ্যাক্রুয়াল বেসিস ইজ অ্যালাউড। ক্যাশ বেসিসটা কারা করে? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এ এখনো আছে, গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্টিং করে, অথবা এনজিও। হ্যাঁ, এনজিও যেটা আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, যেটা গ্লোবালি আমেরিকাতে এনপিও বলে, যিনি আমেরিকা থেকে ক্লাস করছেন ওনাকে বলে এনপিও, নন ফর প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ, মানে নন ফর প্রফিট এনপিও বলে, আর বাংলাদেশে বলে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরা কিছু কিছু জায়গায় ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করতে পারে, কিন্তু আমাদের যত কমার্শিয়াল হাউস যারা আইএফআরএস ফলো করে তাদেরকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করতে হয়। এখন এই ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিসের ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? হুম, বলেন তো। স্যার ক্যাশ বেসিসে তো কিছু নগদ টাকায় লেনদেন হয়। নগদ টাকায় লেনদেন হয়। লেনদেন হয়, হ্যাঁ। আর অ্যাক্রুয়াল বেসিসে স্যার, সেখানে তো স্যার ওই যে অগ্রিম বকেয়া, মানে ট্রানজেকশন একটা ইনকার্ড হলো, সেটা আমরা হুম। এন্ট্রি করতে পারি, কিংবা সেই টাকাটা এখনো পেতে পারি, কিংবা সেটা পরে পাওয়ারও একটা সুযোগ রাখা হয়। আসলে এটা মানে অপারেশনের ক্ষেত্রে অ্যাক্রুয়াল ক্যাশ বেসিস ইস্যু না। ইস্যুটা কি জানেন? ইস্যুটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস বিষয়টা হচ্ছে কোন জায়গায় ইয়ে করে। আপনার ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস কিন্তু অপারেশনাল কোনো ডিসিশন না। এটা ডিফারেন্সটা কোন জায়গায় হয়? এটা হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম। ধরেন আমি নর্মালি লেটস সে সেল করলাম, আমি এটা একটা প্রোডাক্টে সেল করলাম। এখন সেল করলে আমি কি ক্যাশও করতে পারি, নন ক্যাশও করতে পারি, তাই না? আমি এই যে সেল করলাম প্রোডাক্টটা, মানে সেলস করলাম, হ্যাঁ, এই সেলস করার ক্ষেত্রে, এই সেলস করার ক্ষেত্রে হচ্ছে আমি যদি এমন হয় যে নগদে সেল করেছি, তো ক্যাশ বেসিসে যদি হয় তাহলে আমার কি হয়, নর্মালি যদি আমি ক্যাশ বেসিসে সেল করি তাহলে আমার নর্মালি কি হয়, আমি হচ্ছে অ্যাকাউন্টিং ক্যাশ অ্যাকাউন্টিং এন্ট্রি দিয়ে ক্যাশ ডেবিট আর ডেবিট, হচ্ছে সেলস 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 ক্রেডিট। ধরেন ক্রেডিট। 100 টাকা হ্যাঁ, সেল করলাম, 100 টাকা সেল করলাম, এই হচ্ছে আমার অ্যাকাউন্টিং। এটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। এখন যদি এটা বাকিতে করেন তাহলে ক্যাশ বেসিসে নো এন্ট্রি, কোনো এন্ট্রি হবে না। হ্যাঁ, বাট এটা হচ্ছে রং কনসেপ্ট, কারণ তাহলে বাকিতে সেলের হিসাবটা কোথায় রাখবেন? এই কারণে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ বলছে যে ক্যাশ করলেও করবা, আর যদি বাকিতে করো তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে হচ্ছে আপনার এই 100, আর সেলস ক্রেডিট মানে সেলস তো হয়েছে, এই সেলস ক্রেডিট হবেই, কিন্তু ক্যাশের জায়গায় নন ক্যাশ হইলেও সেখানে অ্যাকাউন্ট রিসিভেবল রেকর্ড করে অ্যাকাউন্টিং এন্ট্রি। এটাকে বলে অ্যাক্রুয়াল বেসিস। বুঝা গেল? একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। ইজ ইট জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে। আর যিনি একদম নতুন, ওনার কাছে এখনো স্টিল কোনো কোনো জায়গায় ইয়ে লাগবে, বাট আপনি এটা দেখতে থাকেন, সমস্যা নেই। সো এই ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস আমরা দেখলাম, এটা নিয়ে আপাতত এটুকু বললাম। বাট এই টার্মগুলো যে ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস বললাম, যারা ফার্স্ট টাইম দেখছেন তারা এইটাই গুগলিং করে বোঝার চেষ্টা করবেন। কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে আমাকে করবেন। এখন স্যার এইখানে ইনওয়ার্ডে এক মানে ইনওয়ার্ডে যদি কোশ্চেন করা বলে কেউ যে একুয়াল ওয়ান বেসিস, ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড, হ্যাঁ। যদি কেউ কোশ্চেন করে যে আপনার
অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসের ভিতর মূল পার্থক্য, তখন আমরা কি অ্যান্সার দিতে পারি স্যার? একবারে বলবেন যে যেখানে হচ্ছে অনলি ক্যাশের লেনদেন হইলে যে অ্যাকাউন্টিং কনসিডারেশন করে সেটাকে ক্যাশ বেসিস বলে। আর মানে ক্যাশ এবং নন ক্যাশ সব কিছু মিলে যে কনসিডার করে সেটাকে বলে অ্যাক্রুয়াল বেসিস। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা নন ক্যাশ মোটামুটি দেখতে। হ্যাঁ, অ্যাক্রুয়ালে দুইটাই থাকতে পারে। হ্যাঁ, 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 ঠিক এক্স্যাক্টলি। আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এই পাশে নোট রাখতেছি, আপনার শিটটা দেওয়ার পর এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তাহলে এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সম্ভবত আপনাদের দেখানোর জন্য বের করে রাখছিলাম। আপনার এই যে মাস শেষের বা পিরিয়ড শেষের কিছু কাজ আছে, ঠিক আছে? এই কাজটাকে বলা হয় অ্যাকাউন্টস ক্লোজিং অ্যাক্টিভিটিস। দেখি এটা আমি পাই কিনা, নাহলে আমি দিয়ে দিব। সো এখানে কিছু জিনিস করতে হয়, তার ভিতরে একটা বললাম যে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি মানে এরকম যদি নন ক্যাশ কিছু থাকতো তাহলে আমি অ্যাডজাস্ট করতাম। তো এখানে কিন্তু নন ক্যাশ কিছু নাই, মানে আমি অ্যাসেট কিনে ডেপ্রিসিয়েশন হয়েছে এরকমও ঘটে নাই। মানে জুলাই মাসের ভিতরে কোনো অ্যাসেট কিনি নাই, ফলে ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি। তার মানে এই এই মাসে আসলে কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি নাই, পরের মাসে আমরা পাবো। আর ক্লোজিং এন্ট্রি হয় কোন মাধ্যমে? ক্লোজিং এন্ট্রি হয় এই যে, খেয়াল করেন আমি এই যে এখানে রাখছিলাম, এই ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে এইগুলোকে ক্লোজিং এন্ট্রি বলে। অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা? এই যে ডেপ্রিসিয়েশন ডেবিট, ধরেন ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাকে বলা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রি। আপনার ভাড়া দেন নাই, 5 তারিখে দিবেন, কিন্তু মাসের শেষে এটাকে কনসিডার করে রেন্ট রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্টস পেয়াবল, এইগুলোকে সবগুলো বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো এই অ্যাডজাস্টিং এন্ট্রি যিনি প্রথমবার আজকে অ্যাকাউন্টিং করছে উনি টার্মটা শুনলেন, আমিও বলে দিলাম যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে অ্যাকাউন্টিং করাকে অ্যাডজাস্টিং এন্ট্রি বলে। বা বাড়ি বাড়ি ভাড়া প্রতি মাসের শেষ হওয়ার 5 তারিখে দেই। তাহলে 5 তারিখে যেহেতু দেই, তার মানে কারেন্ট মান্থের ভিতরে এটার কোনো ক্যাশ লেনদেন হয় নাই, কিন্তু নেক্সট মাসে দিতে হবে। কিন্তু কারেন্ট মান্থে আমি ভাড়া ইউজ করে ফেলছি, এটার ইউজ আমি করে ফেলছি, কিন্তু টাকা দিব পরের মাসে। সেই কারণে রেন্ট এক্সপেন্স করে ডেবিট, রেন্ট পেয়াবল করলে এই যে লাইবিলিটি ক্রিয়েট করা হলো, এটাকেই অ্যাডজাস্টিং এন্ট্রি বলে। তাহলে উনি বাদে অন্যরা বুঝছেন কিনা, ওনারা একটু অসুবিধা হবে আমি জানি, এই জন্য ওনাকে আমি আলাদা রাখতেছি। আপনারা বলেন, এই যে এটাকে, এই অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? স্যার আরেকবার একটু বলেন না। আচ্ছা, ধরেন আমার মানে এইখানে এটা দিয়ে প্রমাণ করা যাচ্ছে না, কারণ এখানে কোনো আমি অ্যাসেট কিনি নাই। অ্যাসেট কিনি, স্যার কোনো ট্রানজেকশন দিয়ে না, হ্যাঁ, মানে জাস্ট হ্যাঁ, ওই যে কি ওয়ার্ডের মতো অ্যাডজাস্টিং এন্ট্রি, মানে শুধু এইটুকু বিষয়টা। ওকে, 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 তাহলে আমি আমার হেল্প না নিয়ে গুগলের হেল্প নেই, গুগলে কি বলে দেখি, এআই কি বলে দেখি। আমি তো আমার মতো করে বোঝাচ্ছি, বাট অ্যাকাউন্টিং এন্ট্রিজ ইন অ্যাডজাস্টিং এন্ট্রি ইন অ্যাকাউন্টিং আর ক্রুশিয়াল ইয়ার এন্ড, এটা পিরিয়ড এন্ট্রি হবে, দ্যাট আপডেটস অ্যাকাউন্টস অর রেভিনিউ এন্ডেড ফর এক্সপেন্স ইনকার্ড নট রেকর্ডেড। মানে একটা খরচ আপনি এখন পর্যন্ত রেকর্ড করেন। ওই যে রেন্ট আমি বললাম না, যে আমি একটা বাড়ি ভাড়া, ধরুন আমরা নর্মালি কি করি দেখেন, আমরা যে বাসায় থাকি, যে অফিস নেই, কি করি জানেন? পরের মাসের 7 তারিখে, 3 তারিখে ভাড়া দেই। কিন্তু এই জি স্যার। ভাড়াটা উপভোগ করে ফেলছি না আমি কারেন্ট মাসে, খেয়াল করছেন? হ্যাঁ। জি আমি স্যার। উপভোগ করছি, কিন্তু টাকাটা এখনো দেই নেই। তাহলে খরচটা কি নেক্সট মাসের না এই মাসের? খরচটা এই মাসের। এই মাসের, এই মাসের টাকা দিব সামনের মাসের। সামনের মাসে। তাহলে এই মাসের খরচটাকে বুক করবার জন্য ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী খরচটাকে হ্যাঁ। বুক করবার জন্য রেন্ট এক্সপেন্স ডেবিট করে একটা লায়াবিলিটি ক্রিয়েট করি, রেন্ট পেয়াবল। এই যে উপভোগ করছি, এটাকে এনজয় করছি, আমার অফিসটা 1 মাস যাবত এখানে চালিয়েছি, এই এক জি মাসে স্যার। অফিস ইউজের কারণে যে 30,000 টাকা আমার ভাড়া দিতে হতো, এইটা আমি হ্যাঁ। এখনো ক্যাশ আউটফ্লো হয় নাই, ক্যাশ আউটফ্লো নেক্সট হ্যাঁ। মাসে হবে। বাট এখন যে আমি এটা ইউজ করে ফেলেছি, সেই কনজামশনটাকে ম্যাচিং কনসেপ্ট হচ্ছে যে মাসের খরচ সেই মাসে দিতে হবে। সো যে হ্যাঁ। ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী এই খরচটা জুলাই মাসের, অর্থাৎ জুলাই মাসে এন্ট্রি দিতে হবে। এই কারণে রেন্টাল এক্সপেন্স ডেবিট করব, কিন্তু ক্রেডিট করা লাগতো ব্যাংক। বাট ব্যাংক হচ্ছে না, কারণ ব্যাংক, টাকা তো আমি দিইনি। যদি ব্যাংক দেইনি, এই কারণে হচ্ছে রেন্ট পেয়াবল নামে এটা আছে। ওই ওকে, ওই কারেন্ট মাসে এটা পেয়েবল করে দিয়েছি এন্ট্রি। রাইট, রিফ্লেকশন ঘটাই দিচ্ছি, ঠিক আছে, এটা আমি জি জি রিফ্লেকশন। স্যার, আচ্ছা, বুঝেছি। গুড, ভেরি গুড। না, এটা কোশ্চেন করবেন, এটা কিন্তু আমরা এখানে ধারণা করতেছি যারা বুঝেন
তারা যারা এই ধরনের জিনিস এখনো স্বচ্ছতার অভাব আছে তাদের জন্য এই কোর্সটা করা, তা নাহলে তো পিএফএস কোর্স, সিএফও কোর্স ওগুলো তো আছেই। এটাকে আমি স্যার এই যে কারেন্ট মান্থে আমরা উপভোগ করেছি এজন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি এটা দিলাম, যখন আমরা হুম, নেক্সট মান্থে যাব মানে যখন অ্যাকচুয়ালি ভাড়াটা পে করে দিব তখন তো আমাদের এই পেয়েবলের এই তখন ট্রানজেকশনটা ক্লোজ হয়ে যাবে। তখন আমি পেয়াবল ডেবিট করে ব্যাংক ক্রেডিট করে দিব, ঠিক পেয়েবল আছে? ডেবিট ব্যাংক ক্রিয়েট করে, জি স্যার, জি স্যার, ওকে, বুঝেছি। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আমি একটা অ্যাসেট কিনে যদি 1 মাস ইউজ করি আর অ্যাসেটটার লাইফ টাইম যদি 5 বছর হয়, তাহলে 5 ইয়ার্স যদি অ্যাসেটটা হয় 5 ইয়ার্স, তাহলে এটা চলবে কয় মাস? 60 মাস। জি স্যার। ট্রু। আচ্ছা, যদি 60 মাস হয় তাহলে 60 মান্থের ভিতরে আমার প্রতি মাসে আমি কি এটা ব্যবহার করছি, এটা একটা ই হবে না? আহ, ডেপ্রিসিয়েশন অপচয় হবে তো। হ্যাঁ, এই যে অবচয় হবে এই কারণে হচ্ছে আমি অ্যাসেটটাকে টোটাল টাকাকে 60 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ এই মাসে চার্জ করব। এইটার জি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এইটাকে বলা হয় হচ্ছে, এটাও একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, ঠিক আছে? জি স্যার, তো জি স্যার। আজকে আমার যে প্ল্যান থাকে আমি যেভাবে করতে চাই, আমি চাচ্ছি যে আপনাদের ক্লাস সংখ্যা প্রয়োজনে একটা দুটো বাড়াবো, কিন্তু লোড দিতে চাচ্ছি না। যারা একদম এখানে 2-3 জন ছাড়া 6-7 জন একটু এই জিনিসটা জানে, তো তাদের জানাটা আবার হচ্ছে রিক্যাপ হচ্ছে। সো আমরা আজকে একদম জার্নাল এন্ট্রি ধরে একটা মাসের অ্যাকাউন্টিং এন্ট্রি দেখলাম, সঙ্গে সঙ্গে আমরা রেভিনিউ, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি, অ্যাডজাস্টিং এন্ট্রি পর্যন্ত শিখলাম। নেক্সট দিনে আমরা ক্লোজিং এন্ট্রি কিভাবে করে এটা আমরা দেখব, দেখে পরের মাসের অ্যাকাউন্টিং এন্ট্রি করব। দেন আমরা করতে করতে এখানে যতগুলো ট্রানজেকশন আছে ট্রানজেকশন যখন শেষ হবে তখন এইখান থেকে আমরা নিয়ে যাব হচ্ছে এই এই যে জার্নাল থেকে লেজারে কিভাবে যায় এটা দেখবো, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হয়ে ব্যালেন্স শিটে যাব। আচ্ছা, আর গত ক্লাসে আমি যে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, এই যে কথাগুলো গতকালকে আলাপ করছিলাম, এইটারও একটা নোট এখানে দেয়া আছে। আপনারা এখন আমি ক্লাসের শেষ করেই আমি এই এক্সেলের এটা দিব, এইটা প্রতি সপ্তাহে আপডেট হওয়ার পর আপনাদের দিতে থাকবো। আর আপনারা যেটা করবেন এই জিনিসটার উপরে রি রাইট করবেন। রিরাইট মানে এটাকে এই রাকিব টাকিব বাদ দিয়ে আপনারা একটা কাল্পনিক কোম্পানি করবেন, করে আপনারা ট্রানজেকশন এর ভিতরে আরো ঢুকাবেন। ঢুকালে কি হবে, এইখানে যখন এইখানে আপনি ঢুকাবেন এই যে এই ইয়েতে ট্রানজেকশনে, তখন জার্নালে ওইখানে ঢুকাইতে হবে। তারপর লেজারেও যাবে, এই লেজারগুলো আমি যেভাবে করছিলাম এর চেয়ে বেশি লেজার হবে। এই জিনিসগুলো আপনারা করতে থাকবেন, হ্যাঁ? তো করলে যেটা হবে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, ম্যানুয়ালি এক্সেল বেস ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আপনাদের হয়ে যাবে। দেন এটা সফটওয়্যারে কিভাবে হয়, প্রয়োজনে ক্লাসের শেষের দিকে আমরা একটা সফটওয়্যারের উপরে আমাদের একজন ট্যালি সফটওয়্যার যারা এন্ট্রি করে আমার এখানে যে সিএফও আছে বিশ্লেষণে, ওকে দিয়ে আমি ট্যালি বা অন্য একটা সফটওয়্যার অ্যাকাউন্টিং এন্ট্রি দেখাবো। আপাতত আপনারা এইটার উপরে প্র্যাকটিসটা করেন এই শীটটাতে, ঠিক আছে? এনি জি কোশ্চেন? স্যার। না স্যার। স্যার আমার ওকে, একটা কোশ্চেন আছে আজকে বলেন প্লিজ, ক্লাসের পর। বলেন, জি। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওই যে আপনি ইনকর্পোরেশনের একটা অ্যামাউন্ট ছিল আমাদের আরজেসি যে ইনকর্পোরেশন, হ্যাঁ, ওইটা আপনি বলছেন নন, হ্যাঁ নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। হুম। হ্যাঁ, এখন আমরা যদি ওইটা নন কারেন্ট অ্যাসেট নিয়ে দেখাই তখন আমাদের কি ওইটার উপর তো সাধারণত ডেপ্রিসিয়েশন একটা পোর্শন না থাকে কিন্তু। না না, এটা হবে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট এবং এটা নন ডেপ্রিসিয়েটেড ইনটেনজিবল অ্যাসেট, ঠিক আছে? এটা আমার থেকে যাবে, হ্যাঁ? এটা বরং উল্টা হয়, এটা হ্যাঁ। অ্যাপ্রিসিয়েশন হয়। একটা কোম্পানি যখন তৈরি করলেন, হুম এই কোম্পানি যত পুরনো হয় এটা বিক্রি করতে গেলে কি এটার ভ্যালু বাড়ে না? যেমন ধরেন বিশ্বলিউশন আমি একটা কোম্পানি করে ফেলে রাখলাম, হুম এখন হুম কোথাও টেন্ডার করতে গেলে কেউ যদি বলে যে ভাই এই কোম্পানির নতুন কোম্পানি, এটা এলিজেবল হবে না, এটা 5 বছরের পুরনো, 7 বছরের পুরনো কোম্পানি, হুম হুম তখন এই কোম্পানিটার অ্যাসেটটা বাড়ে। কিন্তু অনেক কোম্পানি, বাংলাদেশের অনেক কোম্পানি, গ্লোবালি অনেক কোম্পানি রেজিস্ট্রেশন খরচটাকে প্রথম বছরের এই মানে ইনকর্পোরেটেড, প্রি ইনকর্পোরেটেড বা যে ইয়ে খরচ বলি, প্রি ইনসেপশন খরচ হিসাবে এটাকে অ্যামোটাইজ করে দেয়, হ্যাঁ? এই অ্যামোটাইজ করাটাই উচিত, কিন্তু আমরা ছোট কোম্পানি হিসেবে রাখতে পারি, আবার এটাকে আমি প্রি অন কর্পোরেশন হিসেবে অ্যামোটাইজও করতে পারি, দুটোই করতে পারি, কিন্তু লজিক্যালি যদি রাখি তাতে কোনো কোনো ক্ষতি নেই। আর আমরা এটা না রাখতে পারি কারণ হচ্ছে আইএসআইএফআরএস এই ধরনের এই কোম্পানি ফরমেশনের খরচটা আসলে এটা ইনটেনজিবল অ্যাসেট, IS 38 অনুযায়ী এটা আসলে রাখার পক্ষে না। এই কারণে আমরা হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রির জন্য এটা আমি আলাপ করছি, বাট এটা এই আমরা তো এখানে অ্যাকাউন্টিং শিখতেছি, আমরা হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ কিন্তু আইএস অনুযায়ী বলবো।
তো সেটা আপনার কোশ্চেন ইউর রাইট যে আমরা ছোট একটা কোম্পানি শুরু করে দেখি এটা আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে নন কারেন্ট অ্যাসেট হিসেবে রাখতে পারি লং টার্ম। কিন্তু আমি যখন IS 38 নিয়ে আলাপ করব তখন আমরা দেখব যে হুম এই জিনিসগুলো ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে, আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টস করছিলাম যে ইনট্যানজিবল লিখেই কিন্তু আমি এখানে বলি নাই যে কোনগুলো ইনট্যানজিবল আন্ডার আসবে, তখন আমি দেখাবো যে এখানে ইনট্যানজিবল আসলে পেটেন্ট আসবে, গুডউইল আসবে, কপিরাইট আসবে, কিন্তু কিছু কিছু জিনিস আসবে না, এই আলাপটা করব। তো আমরা আপাতত এটা রাখতেও পারি, রাখলেও খুব অন্যায় হবে না। কিন্তু মানে যদি প্র্যাকটিস বলেন বা IS 38 বলেন, তাহলে এই কোম্পানি তৈরি করার খরচগুলোকে সাধারণত এটাকে এক্সপেন্স আকারে ইনকাম স্টেটমেন্টে চার্জ করে দেয়, অ্যাসেট আকারে রাখে না। কিন্তু কোম্পানি পুরনো হলে ওটা তো ট্রেড লাইসেন্স বা অন্য জায়গাতে প্রমাণ করা যায়। ঠিক আছে, ইউ আর রাইট। ঠিক আছে, এনি স্যার, কোশ্চেন? দ্বিতীয় দ্বিতীয় আরেকটা কোশ্চেন হচ্ছে ওইটা আমরা যদি রাখি তাহলে আমরা কত বছর রাখতে পারি? কারণ আমি ইন প্র্যাকটিক্যাল অডিটে যাই এরকম এফএস না, ফোর ওইটা হচ্ছে কি, এফএস এর। আমি বলি, আপনি হ্যাঁ এটা স্যার। রাখাই যায় না। আমি আপনি আপনি যে প্রশ্ন বলছেন, আমি তো একদম ABCD শুরু করছিলাম, ওইটা রাখা যায় না কেন? আমরা আগে দেখেছি, আমি যেমন ধরেন অডিট করি তো আমাদের হচ্ছে 2014-15 4-5 সাল থেকে, রাইট। তখনকার দিকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু এটা রাখতো অনেকে, 3-4-5 বছর রাখতো। বাট এখন নতুন করে FRC এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে নিয়ম আসছে, এখানে বলা হচ্ছে যে আপনি বড় জোর আপনি হচ্ছে এটা প্রথম বছরই করে দিবেন, বড় জোর ডেফার্ড এক্সপেন্ডিচার হিসেবে 2 বছরে ভাগ করে দেন, এর বেশি রাখতে দেয় না নর্মালি। ঠিক আছে, ডেফার্ড তো এক্সপেন্স, ইউ আর হ্যাঁ। রাইট। হ্যাঁ, তো ইউ আর রাইট, আপনি ভালো কোশ্চেন করছেন, কিন্তু না, আমি আমি বলতে, অডিটে যাই সম্মুখীন হয়েছি, মানে স্যার একদম রাইট, এভাবে রাইট, যে এই তখন আমি কারণেই এটা কিন্তু আমি, রাখতে চাই। এই কারণেই হুম। আমি হচ্ছে প্রথম দিকের আলাপগুলো খুব সিম্পল ফর্মে করতে চাচ্ছি। এই কমপ্লিকেশনগুলো সামনে আসবে, কিন্তু আজকে আমি থ্যাংক ইউ স্যার, এটা থ্যাংক ইউ। নামই দিয়েছি ABCD, তার মানে প্রাইমারি আলোচনা করতে থাকলাম। ঠিক আছে, সো হুম, থ্যাংক উইথ ইউ। দ্যাট নোট, আর কোনো কোশ্চেন আছে কারোর? আশা করি সবকিছু মিলে আপনারা এনজয় করবেন প্রথম হ্যাঁ দিকে স্যার, একটু। আমরা এনজয় করতেছি, আমিও এনজয় করতেছি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করি আজকের মতো। জি স্যার। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।